আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে শুভেচ্ছা বা স্বাগতম জানাচ্ছি। যারা যারা যুক্ত হয়েছেন লাইভটাতে, একটু প্রথমত একটু বলবেন আমাকে দেখা এবং শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। দেখা এবং শোনা যাচ্ছে কিনা একটু সবাই প্লিজ সবাই জানাবেন, দেখা এবং শোনা যাচ্ছে কিনা। আমাকে দেখা এবং শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। অল ওকে, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। অনেকেই যুক্ত হচ্ছেন, আসেন আমরা যুক্ত হয়ে নিব, একটু সময় নিব, 1-2 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করে দিব। সবাই যুক্ত হয়ে নিই আমরা। ওকে, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, যে অনেকেই যুক্ত হয়েছেন, একটু যুক্ত হয়ে নিই আমরা। আচ্ছা, দেখা এবং শোনা যাচ্ছে। আচ্ছা, আছি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনারা কেমন আছেন জানাবেন। আচ্ছা, আসি। যারা যারা যুক্ত হয়েছেন অনেকেই কমেন্টস করছেন, দেখা এবং শোনা যাচ্ছে। অনেকে সালাম দিয়েছেন, উত্তর দিয়ে দিচ্ছি। আর একবার বলি, ওয়ালাইকুম আসসালাম একবারে বলে দিই। আর আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাথে আরেকটা ক্লাসে হাজির হয়েছি। আজকে যে লেকচারটা আলোচনা করব বা যে টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেখান থেকে বিশেষ প্রিলিতে প্রশ্ন হয়ে থাকে, একটা অথবা দুইটা প্রশ্ন হয়ে থাকে। নরমালি একটা প্রশ্ন তো হয়ই, মাঝে মাঝে দুইটা অথবা তিনটা প্রশ্ন চলে আসে। তো আশা করা যায় আজকের ক্লাসটা, যতগুলা ক্লাস হয়েছে সবগুলাই গুরুত্বপূর্ণ, এবং ইনশাল্লাহ সামনের ক্লাস যতগুলো হবে ততগুলো গুরুত্বপূর্ণ। এবং তারপরে আজকের যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটু ম্যাথ টাইপসের অধ্যায়, যেটা আপনি যদি ক্লিয়ারলি বুঝতে পারেন তাহলে আশা করা যায় পরীক্ষা একটা প্রশ্ন অথবা দুইটা প্রশ্ন পারবেন। তো আসেন আমরা ক্লাসটি শুরু করে দিব। আজকে যে টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। আজকে যেই টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে মূলত সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম, মনে রাখবেন এমন কোনো বিসিএস এখনো হচ্ছে না, বা বিগত 5 থেকে 7টা বা 8টা বিসিএস যদি কল্পনা করি, দেখা যায় যে এই সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম থেকে প্রশ্ন আসছে, এবং সামনের বিসিএস গুলোতেও প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি বা আসবে আশা করা যাচ্ছে। তো এই নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি থেকে যতটুকু সম্ভব আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব, দেখি কতটুকু শেষ করতে পারি। যারা যারা যুক্ত হয়েছেন লাইভটাতে সবাই খাতা এবং কলম নিয়ে বসে যান, আমরা ক্লাসটি শুরু করে দেব ইনশাল্লাহ। সবাই একটু খাতা কলম নিয়ে বসে যায় এবং জানাবো যে আপনারা রেডি হয়েছেন কিনা। যদি রেডি হয়ে থাকেন জানাবেন, আমি ক্লাসটা শুরু করতে পারি কিনা একটু জানাবেন। স্যার জুম করলে ভালো হয়, দেখা যায় না লেখা, এই দেখা যায় না। বোর্ড কি দেখা যাচ্ছে? ক্লিয়ার কি দেখা যাচ্ছে? স্যার বোর্ড কি দেখা যায়? বোর্ড কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে? দেখা যায়, আচ্ছা, ক্লিয়ারলি দেখা যায় তো, তাই তো? দেখা যায় বাট স্মল, ছোট দেখা যায়।
ওকে স্যার, আসেন আমরা ক্লাস শুরু করে দিব। নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি, আসেন। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে আজকে। সংখ্যা পদ্ধতি থেকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব, দেখা যাক যতটুকু সম্ভব। দেখেন, প্রথমত একটু আমরা বেসিক জানবো। প্রথমে আমরা দেখব হচ্ছে অঙ্ক কি। আমরা প্রথমে দেখব অঙ্ক, একদম বেসিক তথ্য দেখব যেগুলা থেকে প্রশ্ন আসবে না, বাট বেসিক না জানলে আপনার পড়তে সুবিধা হবে না, অসুবিধা হয়ে যাবে, ম্যাথ বুঝতে কষ্ট হয়ে যাবে। দেখেন, অঙ্ক বলতে কি বুঝি? অঙ্ক ধরেন নরমালি আমরা এইটা জানি, 0 থেকে 9 পর্যন্ত। এই 0 থেকে 9 পর্যন্ত 10টি থাকে। কয়টি থাকে স্যার? 10টি থাকে। এদেরকে আমি নরমালি অঙ্ক বলে থাকি। আমরা জানি এরকম যে 0 থেকে 9 পর্যন্ত যে 10টি থাকে তাদেরকে আমরা অঙ্ক বলি। মনে রাখবেন, অঙ্ক হওয়ার জন্য শর্ত হচ্ছে প্রথমত অঙ্ক হতে হবে সিঙ্গেল ডিজিট। অঙ্ক মূলত সিঙ্গেল ডিজিট ছাড়া অঙ্ক হবে না। তার মানে অঙ্ক হচ্ছে মূলত সিঙ্গেল ডিজিট। তার মানে দেখেন 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটাই কিন্তু সিঙ্গেল সিঙ্গেল ডিজিট, এই জন্য 0 থেকে 9 পর্যন্ত এই 10টিকে আমরা অঙ্ক বলে থাকি। তার মানে প্রথম শর্ত হচ্ছে অঙ্ক হওয়ার জন্য আপনাকে সিঙ্গেল ডিজিট হইতে হবে। এবং অঙ্ক মূলত কি? অঙ্ক হচ্ছে মূলত সংখ্যা প্রকাশের প্রতীক। অঙ্ক হচ্ছে কি? অঙ্ক হচ্ছে সংখ্যা প্রকাশের প্রতীক। কেন অঙ্ক সংখ্যা প্রকাশের প্রতীক? তার কারণ হচ্ছে আমরা অঙ্ক দিয়ে সংখ্যা তৈরি করি। যদি আপনাকে এইটা যদি বলি, দেখেন আপনাকে আমি বললাম এইটা হচ্ছে 12, প্রথমত এইটা হচ্ছে অঙ্ক না, এইটাকে বলা হয় সংখ্যা। 12 এটাকে কি বলি? আমরা সংখ্যা বলি। কেন সংখ্যা বলি? কারণ এখানে দেখেন দুইটা অঙ্ক পাশাপাশি বসছে, একটা অঙ্ক, দুই একটা আলাদা অঙ্ক। দুইটা অঙ্ককে যখন আমি পাশাপাশি বসিয়েছি তৈরি করা হয়েছে, তৈরি হয়েছে কি? সংখ্যা। এই কারণে আমি বলেছি সংখ্যা প্রকাশের প্রতীক হচ্ছে কি? অঙ্ক। তার মানে অঙ্ক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত এই 10টিকে বলা হয় অঙ্ক। এবং অঙ্ক সব সর্বদা সিঙ্গেল ডিজিট হইতে হবে, মানে একটা বিট সংখ্যা হইতে হবে একটা। এবং অঙ্ক মূলত হচ্ছে সংখ্যা প্রকাশ করা হয় যেটা দ্বারা, সেটাই হচ্ছে অঙ্ক। এই কারণে আমি বলেছি সংখ্যা প্রকাশের প্রতীক। তো আমরা অঙ্ক থেকে তথ্য জানতে পারলাম, এইটা জানতে পারলাম যে অঙ্ক মূলত 10টা অঙ্ক 0 থেকে 9 পর্যন্ত এই 10টিকে বলা হয় অঙ্ক। এই অঙ্ক হচ্ছে সংখ্যা প্রকাশের প্রতীক, যেখানে সিঙ্গেল ডিজিট থাকবে। প্রথম তথ্য এরকম লিখবেন যে অঙ্ক হলো সংখ্যা প্রকাশের প্রতীক। অঙ্ক হলো সংখ্যা প্রকাশের প্রতীক। সবাই লিখবেন, অঙ্ক হলো সংখ্যা প্রকাশের প্রতীক। অঙ্ক হলো সংখ্যা প্রকাশের প্রতীক। অঙ্ক হলো সংখ্যা প্রকাশের প্রতীক। লিখেন, অঙ্ক হলো সংখ্যা প্রকাশের প্রতীক, যেখানে 0 থেকে 9 পর্যন্ত, যেখানে 0 থেকে 9 পর্যন্ত 10টিকে বলা হয় অঙ্ক। যেখানে 0 থেকে 9 পর্যন্ত 10টিকে বলা হয় অঙ্ক। আমি আবারও বলি, আমি বলেছিলাম অঙ্ক হলো সংখ্যা প্রকাশের প্রতীক, যেখানে 0 থেকে 9 পর্যন্ত 10টিকে বলা হয় অঙ্ক। যেখানে 0 থেকে 9 পর্যন্ত 10টিকে বলা হয় অঙ্ক। এরপরে লিখবেন অঙ্ক সর্বদা সিঙ্গেল ডিজিট। অঙ্ক সর্বদা সিঙ্গেল ডিজিট। লিখেন, অঙ্ক সর্বদা সিঙ্গেল ডিজিট। অঙ্ক সর্বদা সিঙ্গেল ডিজিট। লিখেছে কিনা একটু জানাই তো স্যার, লিখছেন কিনা? প্রথমে বলেছিলাম অঙ্ক হলো সংখ্যা প্রকাশের প্রতীক, যেখানে 0 থেকে 9 পর্যন্ত 10টিকে বলা হয় অঙ্ক। এরপরে আরেকটা তথ্য বলেছি, অঙ্ক সর্বদা সিঙ্গেল ডিজিট। অঙ্ক সর্বদা কি ডিজিট? সিঙ্গেল ডিজিট। তাহলে দেখেন অঙ্ক জানলাম, এইবার আসেন আমরা সংখ্যা জানবো। সংখ্যা মূলত কি বা সংখ্যা বলতে কি বোঝায়? আচ্ছা, অঙ্কের আরো দুইটা তথ্য লিখে নি। দেখেন এখানে অঙ্ক আমি পাইছিলাম কি 0 থেকে 9 পর্যন্ত কয়টা পেয়েছিলাম? 10টি পেয়েছিলাম। এই 10টিকে আমরা অঙ্ক বলেছিলাম। এই 10টি অঙ্কের মধ্যে শূন্যকে একটা নামে প্রকাশ করা হয় এবং 1 থেকে 9 পর্যন্ত এদের আর একটা নামে প্রকাশ করা হয়। যেখানে শূন্যকে কি কি বলা হয়? শূন্যকে কয়েকটা নামে প্রকাশ করা হয়, আমি একটু বলে দিই। শূন্য, দেখেন শূন্যকে বলা হয় সাহায্যকারী অঙ্ক। শূন্যকে বলা হয় সাহায্যকারী অঙ্ক। তার মানে শূন্যের নিজস্ব কোনো মান নাই, শূন্য এই অঙ্কগুলাকে সাহায্য করে। কেন? তার মানটাকে বৃদ্ধি করার জন্য। এই কারণে শূন্যকে বলা হচ্ছে সাহায্যকারী অঙ্ক। অথবা দেখেন শূন্যকে বলতে পারি শূন্য এই এদের উপর নির্ভর করে, এদের উপর নির্ভর করে কিন্তু মানটাকে বৃদ্ধি করে। এই কারণে শূন্যকে বলতে পারি আমরা নির্ভরশীল অঙ্ক।
অথবা আমি বলতে পারি, দেখেন শূন্যকে বলা হয় অবজ্ঞা সূচক, মানে শূন্যকে তো মানুষ অবহেলা করে, তাই না? কারণ তার তো কোনো মান নাই, ভ্যালু নাই, যার ভ্যালু নাই তাকে সবাই অবহেলা করে। এই কারণে আমরা বলতে পারি শূন্যকে বলা হয় অবজ্ঞা সূচক অঙ্ক, অবজ্ঞা সূচক অঙ্ক। এছাড়াও শূন্যকে আরো একটা নামে প্রকাশ করা হয়। শূন্যকে দেখেন আমরা যখন সংখ্যা পড়ি, আমরা সংখ্যা পড়তে যেগুলা পড়ি, সংখ্যা হচ্ছে কিছু সংখ্যা আছে যাদেরকে বলা হয় ধনাত্মক সংখ্যা, কিছু সংখ্যা আছে যাদেরকে বলা হয় ঋণাত্মক সংখ্যা, এবং একটা সংখ্যা যেটাকে বলা হয় অঋণাত্মক সংখ্যা। এই শূন্যকে আমরা বলতে পারি অঋণাত্মক সংখ্যা। শূন্যকে বলা হয় অঋণাত্মক সংখ্যা, লিখে রাখেন। শূন্যকে বলা হয় অঋণাত্মক সংখ্যা। তার মানে শূন্যের কতকগুলো নাম আমরা জানলাম। প্রথম তথ্য বলেছিলাম শূন্য হচ্ছে সাহায্যকারী অঙ্ক, শূন্য হচ্ছে সাহায্যকারী অঙ্ক, শূন্যকে বলা হয় নির্ভরশীল অঙ্ক, শূন্যকে বলা হয় অবজ্ঞা সূচক অঙ্ক, এবং এটাকে বলা হয় অঋণাত্মক সংখ্যা, যেটা ঋণাত্মক হবে না বা ধনাত্মক হবে না। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? বিষয়টা ক্লিয়ার হয়েছেন কিনা একটু জানান তো। শূন্যকে সাহায্যকারী অঙ্ক বলা হয়, নির্ভরশীল অঙ্ক বলা হচ্ছে, অবজ্ঞা সূচক বলা হচ্ছে, অথবা অঋণাত্মক সংখ্যা আমরা বলতে পারি। ওকে, এইবার আসেন 1 থেকে 9। এদের নিজস্ব কিছু ভ্যালু আছে, নিজস্ব কিছু মান আছে, যে মান দ্বারা তাকে ইন্ডিকেট করা হয় বা প্রকাশ করা হয়, তাদের নিজস্ব কিছু ভ্যালু আছে। এই কারণে 0 থেকে 9 এদেরকে বলা হয় মূলত সার্থক অঙ্ক। এদেরকে আমরা বলতে পারি সার্থক অঙ্ক, যা অন্য কোনো অঙ্কের উপর নির্ভর করে না, তার মানটাকে সে নিজেই প্রকাশ করতে পারে। এই কারণে এদেরকে বলা হয় সার্থক অঙ্ক। তার মানে 1 থেকে 9 এদেরকে আমরা কি বলতে পারি? বলতে পারি সার্থক অঙ্ক। লিখে রাখেন, 1 থেকে 9 এদেরকে বলা হয় সার্থক অঙ্ক। 1 থেকে 9 এদেরকে আমরা বলতে পারি সার্থক অঙ্ক, যা কোনো অঙ্কের উপর নির্ভর করে না, সে নিজেই নিজের ভ্যালুটাকে প্রকাশ করতে পারে। এই কারণে বলেছি শূন্য, সাহায্যকারী, নির্ভরশীল, অবজ্ঞা অথবা অঋণাত্মক সংখ্যা। আর 1 থেকে 9 এদেরকে আমরা বলতে পারি কি? সার্থক অঙ্ক। 1 থেকে 9 এদেরকে বলা হয় সার্থক অঙ্ক। লিখছি কিনা? অঋণাত্মক মানে স্যার অঋণাত্মক সেটা ধনাত্মকও বলা যাবে না, ঋণাত্মকও বলা যাবে না। অঋণাত্মক তার মানে সে ধনাত্মকও না, ঋণাত্মক না। অঋণাত্মক বলতে সে ধনাত্মকও হবে না, ঋণাত্মকও বলা যাবে না, এমন একটা সংখ্যা যাকে বলা হয় অঋণাত্মক সংখ্যা। সে পজিটিভও হবে না, নেগেটিভও হবে না, সেটাই হচ্ছে কি অঋণাত্মক সংখ্যা। এইবার আসেন আমরা সংখ্যা এবং অঙ্ক বিষয়টা, মানে অঙ্ক কয়েকটা জানলাম, এবার হচ্ছে সংখ্যা বা নাম্বার কি। সংখ্যা বা নাম্বার বলতে যেটা বোঝানো হয়েছে, 2 বা ততোধিক যখন অঙ্ক পাশাপাশি বসবে, যদি মনে করেন এইটা একটা অঙ্ক, এইটা একটা অঙ্ক, আরে এইটা একটা অঙ্ক, তাই না? তার মানে এই 3টা অঙ্ক যখন পাশাপাশি বসছে, বসার পরে 134 হয়, এটাকে বলা হয় একটা সংখ্যা। তার মানে সংখ্যা হচ্ছে ওইটা যখন 2 বা ততোধিক অঙ্ক যখন পাশাপাশি বসবে এবং বসে যা গঠিত হবে তাদেরকে আমি বলতে পারি কি? সংখ্যা। আমরা সংখ্যার সংজ্ঞা এটা লিখতে পারি, লিখে রাখেন। 2 বা ততোধিক, 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসে, যা গঠিত হয়, তাকে সংখ্যা বলে। তার মানে 2 বা ততোধিক যখন অঙ্ক পাশাপাশি বসবে তখন যেটা গঠিত হবে সেটাকে আমি বলবো কি? সংখ্যা। তার মানে আমি বলতে পারি এটা কি 4 এবং 5, এটা 2টা অঙ্ক পাশাপাশি বসে তৈরি হয়েছে একটা কি? সংখ্যা। আমি যদি বলি 1 এবং 2, 2টা অঙ্ক পাশাপাশি বসে তৈরি হয়েছে একটা সংখ্যা। তার মানে আমি বললাম কি? 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসে যা গঠিত হয় তাকে আমরা বলবো কি? সংখ্যা। লিখেন, 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসে যা গঠিত হয় তাকে বলা হয় সংখ্যা। 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসে যা গঠিত হয় তাকে বলা হয় কি? সংখ্যা। লিখেন, 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসে যা গঠিত হয় তাকে বলা হয় সংখ্যা। লিখছি কিনা?
লিখছেন কিনা জানান, অঙ্ক এবং সংখ্যা বুঝলাম কিনা। আজকের ক্লাস যারা মিস করবে তারা অনেক কিছু মিস করে যাবে। আজকের ক্লাসে কিন্তু অনেক কিছু শেখানো হবে এবং গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হচ্ছে, এবং আজকের ক্লাস থেকে আশা করা যায় একটা প্রশ্ন তো পাবেনই। মানে আপনি যদি আজকের ক্লাসটা বুঝে থাকেন, একটা প্রশ্ন আপনি অ্যান্সার করতে পারবেন অন্তত। বিসিএস এ 200 মার্কের মধ্যে একটা প্রশ্ন আজকে আপনার 100% বলে দিব যে একটা প্রশ্ন আপনি পারবেন। যা আজকে ক্লাস হবে যদি বুঝে থাকেন, একটা প্রশ্নের অ্যান্সার আপনি করতে পারবেন। আর আজকের ক্লাস যারা মিস করবেন তারা আশা করা যায় কিছু লস আপনাদের হতেও পারে। লিখেন। এবার আসেন আমরা সংখ্যা পদ্ধতি জানবো। সংখ্যা অঙ্ক জানলাম, এবার আমরা দেখার চেষ্টা করব সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। লিখেন সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। সংখ্যা পদ্ধতি দেখব আমরা। সংখ্যা পদ্ধতি বলতে যেটা আমরা বুঝি, সংখ্যা প্রকাশের যে পদ্ধতি, অর্থাৎ যেই পদ্ধতিতে আমি কোন একটা সংখ্যাকে প্রকাশ করতে পারবো সেইটাকেই বলবো আমরা সংখ্যা পদ্ধতি। আমি এইটা বলতে পারি সংখ্যা প্রকাশের পদ্ধতিকেই বলা হয়, সংখ্যা প্রকাশের পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। সংখ্যা প্রকাশের যে পদ্ধতি বা সংখ্যা প্রকাশের পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। অর্থাৎ যা করে আমি সংখ্যাকে প্রকাশ করতে পারি বা যেই পদ্ধতিতে আমি কোন একটা সংখ্যাকে প্রকাশ করতে পারি সেটাকে আমরা বলবো কি সংখ্যা পদ্ধতি। অর্থাৎ যার মাধ্যমে কোন একটা সংখ্যাকে আমি প্রকাশ করতে পারবো সেইটাকে আমরা বলবো কি সংখ্যা পদ্ধতি। এই কারণে বলেছি সংখ্যা প্রকাশের যে পদ্ধতি বা সংখ্যা প্রকাশের পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। এই যে সংখ্যা পদ্ধতির কথা বলেছি, এই সংখ্যা পদ্ধতিকে মূলত তার পজিশন বা অবস্থানের উপর ভিত্তি করে একটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। তো আমরা এরকমটা লিখবো, এরকম লিখবো, পজিশন বা অবস্থানের উপর ভিত্তি করে, পজিশন বা অবস্থানের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি দুই প্রকার। সংখ্যা পদ্ধতি কয় প্রকার? দুই প্রকার। পজিশন বা অবস্থানের উপর ভিত্তি করে যেটা সংখ্যা পদ্ধতি দুই প্রকার বলা হয়, একটিকে বলা হয় পজিশনাল নাম্বার সিস্টেম, পজিশনাল নাম্বার সিস্টেম বা পজিশনাল সংখ্যা পদ্ধতি, এবং অপরটিকে বলা হয় নন পজিশনাল নাম্বার সিস্টেম বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। যেটা হচ্ছে আমি বলেছি কি পজিশন, একটা দেখেন কোন কিছুর পজিশন বলতে কি তার অবস্থান। তার মানে এই পজিশন বা অবস্থানের উপর ভিত্তি করে এই সংখ্যা পদ্ধতিকে ভাগ করা হয়েছে মূলত দুইটা ভাগে, যার একটিকে বলা হয় পজিশনাল নাম্বার সিস্টেম এবং আরেকটিকে বলা হয় নন পজিশনাল নাম্বার সিস্টেম। যেটা পজিশনাল নাম্বার সিস্টেমের কথা বলা হয়েছে, পজিশনাল শব্দের অর্থ পজিশনাল নাম্বার সিস্টেম বলতে যেটা বোঝানো হয় সেটাকে বলা হয় স্থানিক সংখ্যা পদ্ধতি। লিখে রাখেন, ব্র্যাকেটে লিখে রাখেন, পজিশনালের অর্থ হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনালকে বলা হয় অস্থানিক সংখ্যা পদ্ধতি। তার মানে পজিশনালকে আমরা বলতে পারি কি স্থানিক সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনালকে আমরা বলতে পারি কি অস্থানিক সংখ্যা পদ্ধতি। অর্থাৎ যারা স্থানীয় মান আছে তাদেরকে আমরা বলবো পজিশনাল, যারা স্থানীয় মান নাই তাদেরকে আমরা বলবো নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি। লিখেছেন কিনা একটু জানাবেন, প্রকারভেদ দুইটা লিখছি কিনা। আসেন আমরা এই দুইটা পদ্ধতি নিয়ে আলোচনা করার চেষ্টা করি। প্রথমে আসেন আমরা পজিশনালটা দেখার চেষ্টা করব। সবাই লিখবেন পজিশনাল নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি। যেটা
আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। প্রথমে আমরা দেখব পজিশনাল নাম্বার সিস্টেম। লিখে রাখেন পজিশনাল নাম্বার সিস্টেম। আসেন আমরা একটু দেখব পজিশনাল নাম্বার সিস্টেমটা একটু দেখার চেষ্টা করি। স্যার লিখেন পজিশনাল নাম্বার সিস্টেম বা স্থানিক সংখ্যা পদ্ধতি, এইটা আমরা দেখব। আগে আমরা পজিশনালটা একটু দেখি। আগে দেখেন, আগে একটু বোঝেন, তারপরে আমি যা বলবো তাই লিখবেন। দেখেন পজিশনাল বলতে কি তার অবস্থান বোঝায়। আমরা বর্তমানে যারা ছোটবেলায় প্রাইমারিতে পড়তাম, খুব সম্ভবত যারা প্রাইমারিতে ছিলেন বা প্রাইমারিতে পড়তেন যারা, সবাই তো প্রাইমারিতে পড়ছেন, না পড়লে ধরে পর্যন্ত আসেন নাই, তাই না? প্রাইমারিতে যখন একটা ম্যাথ আমরা যখন করতাম, একটা পদ্ধতি আমরা শিখেছিলাম। কিভাবে পদ্ধতি শিখেছিলাম? ধরে নেন এটা হচ্ছে 1 3 6, পাশাপাশি তিনটা বসে, এটা হচ্ছে 136, তাই না? দেখেন এদেরকে আমরা ছোটবেলায় এরকম স্থানীয় মান দ্বারা প্রকাশ করতাম। এইটাকে আমরা বলতাম একক স্থানীয় মান, এইটাকে আমরা বলতাম দশক স্থানীয় মান, এবং এইটাকে আমরা বলতাম কি শতক স্থানীয় মান। তার মানে এরকম তাদের মান পাইতাম কি, তাদের স্থানীয় মান পেতাম। ডানটা থাকতো, যেটা ডানে থাকতো সেটাকে বলতাম একক, যেটা পরেরটা দশক, পরেরটা কি শতক। এরপরে আপনার হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি পর্যন্ত আমরা যাইতাম, এরকম মান দ্বারা প্রকাশ করতাম, স্থানীয় মান দ্বারা প্রকাশ করতাম। এবার মজার বিষয় হচ্ছে 136 আসে কিভাবে, এইটা আসে কিভাবে একটু দেখার চেষ্টা করি। দেখেন এই যে এইটা 1 তার নিজস্ব মান, 3 তার নিজস্ব মান, 6 তার নিজস্ব মান, তাই না? এবং এদের একটা করে স্থানীয় মান আছে না? যেমন 6 এর স্থানীয় মান 1, 3 এর স্থানীয় মান 10, 1 এর স্থানীয় মান কত? শতক বা 100। এইটা আসে কিভাবে? এই যে প্রথমে যেটা আপনি লিখবেন, এইটা তার নিজস্ব মান 1, একটা অঙ্ক আছে, তার মানে নিজস্ব মান, তার স্থানীয় মান কত? 100 বা শতক। এই স্থানীয় মান দ্বারা তাকে গুণ করতে হয়। তার মানে নিজস্ব মানটাকে তাদের কি দ্বারা গুণ করলাম? তাদের স্থানীয় মান দ্বারা গুণ করি আমরা। এবং পরের সংখ্যা, পরের অঙ্ক তো লেখার আগে মাঝখানে দিতে হয় প্লাস। এরপরে পরের কত দেওয়া আছে? 3, এবং এর স্থানীয় মান কত? 10, প্লাস 6 এর স্থানীয় মান কত? 1। এখানে দেখেন গুণ করলে, ক্যালকুলেশন করলে কত আসে? এখানে 100, এখানে আসে 30, এবং এইখানে আসে 6। এই তিনটা যোগ করলে পাই কত? 136। তার মানে এই 136 মূলত আসে এইভাবে। অর্থাৎ এই প্রত্যেকটা অঙ্ককে তার স্থানীয় মান দ্বারা গুণ করে করে আমাকে রেজাল্ট বের করতে হয় তাদের সংখ্যা। তার মানে এই 136 আসে কিভাবে আমরা একটু দেখার চেষ্টা করলাম। এইবার কথা হচ্ছে দেখেন, এই যে 136 কে যদি আমি প্রকাশ করতে চাই, তাহলে এটা কি অঙ্কগুলোর নিজস্ব মান? এটা অঙ্কের নিজস্ব মান, এবং এটা কি তার স্থানীয় মান না? এবং দেখেন তো এটাকে প্রকাশ করার জন্য অঙ্কের নিজস্ব মানের পাশাপাশি তাদের স্থানীয় মান লাগে না লাগে নাই? একটু বোঝেন তো, একটু প্রশ্ন করি, বলেন তো স্যার, যে এই 136 কে যদি আমি প্রকাশ করতে চাই, এই প্রকাশ করতে চাওয়ার সময় কি অঙ্কগুলোর নিজস্ব মানের পাশাপাশি তাদের স্থানীয় মান লাগে না লাগে নাই? অঙ্কগুলোর নিজস্ব মান এবং স্থানীয় মান দুইটার প্রয়োজন হয়েছে নাকি হয় নাই? লেগেছে, তাই না? বাট আমি স্থানীয় মানকে বাদ দিতে পারি না, অথবা কি একটা নিজস্ব মানকে বাদ দিতে পারবো না। তার মানে দুইটার সম্মিলিত প্রয়াসেই কিন্তু একটা সংখ্যা তৈরি করা হয়েছে, তাই না? তার মানে আমি স্থানীয় মানকেও বাদ দিতে পারবো না, বা তাদের নিজস্ব মানকেও কিন্তু বাদ দিতে পারবো না। এই কারণে বলা হয় এই যে পজিশনাল যে নাম্বার সিস্টেম, এটাকে বলা হয় একটা আধুনিক সংখ্যা পদ্ধতি। কারণ বর্তমানেই তো আমরা সংখ্যা ব্যবহার করি, বর্তমানে কি হিসাব নিকাশের জন্য সংখ্যা ব্যবহার করি আমরা। এই কারণে এই পজিশনাল নাম্বার সিস্টেমকে বলা হয় আধুনিক সংখ্যা পদ্ধতি। এটা থাকে, এটা পরে উঠাবো, আগেই উঠাবেন না। আমরা এরকম লিখবো, লিখেন পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো আধুনিক সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো আধুনিক সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো আধুনিক সংখ্যা পদ্ধতি। লিখি আমরা, লিখেন পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো আধুনিক সংখ্যা পদ্ধতি। লিখি স্যার, পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো আধুনিক সংখ্যা পদ্ধতি। লিখেন পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো আধুনিক সংখ্যা পদ্ধতি। এবার এই পজিশনাল সংখ্যা পদ্ধতিকে, অর্থাৎ এই সংখ্যাকে প্রকাশ করার জন্য দেখেন অঙ্কগুলোর নিজস্ব মানের পাশাপাশি তাদের স্থানীয় মানেরও প্রয়োজন হয়। সো আমরা এরকম লিখবো, একে প্রকাশ করার জন্য, লিখেন একে প্রকাশ করার জন্য, একে প্রকাশ করার জন্য
প্রকাশ করার জন্য অঙ্কগুলোর নিজস্ব মানের পাশাপাশি তাদের স্থানীয় মানেরও প্রয়োজন হয়। তাদের স্থানীয় মানের প্রয়োজন হয়। একে প্রকাশ করার জন্য অঙ্কগুলোর নিজস্ব মানের পাশাপাশি তাদের স্থানীয় মানেরও প্রয়োজন হয়। লিখেন, একে প্রকাশ করার জন্য অঙ্কগুলোর নিজস্ব মানের পাশাপাশি তাদের স্থানীয় মানেরও প্রয়োজন হয়। একটু লিখেন স্যার। লিখছেন কিনা জানাবেন। যদি এই তথ্যগুলো লেখা হয়ে থাকে তাহলে এই যে ম্যাথ দিয়ে যেটা, অর্থাৎ এই যে এই সংখ্যা দিয়ে যেটা বোঝানো হয়েছে এইটা একটু আমরা উঠাই নিব, এই এতটুকটা আমরা উঠাই নিব, যে একক স্থানীয় দশক স্থানীয় মানগুলা দিয়ে কিভাবে আসছে এটা একটু উঠাই নিব আমরা। এইটা একটু উঠাই নিব। উঠান, সবাই উঠান ওইটা, যে কিভাবে আসছে এই ম্যাথটা একটু উঠাই নিবেন। 136 কোনটা একক, কোনটা দশক, কোনটা শতক এবং কিভাবে এইটা আসে এটা একটু উঠাই নিবেন স্যার। এই সবকিছু কুটানো হয়েছে কিনা জানাই তো স্যার। মানে বোর্ডে যা আছে সবগুলা লেখা শেষ নাকি বাম পাশের এটা লিখেছেন না? এই যে 136 যেটা একক স্থানীয় দশক স্থানীয় এটা কি উঠাইছেন, বা কিভাবে আসছে এটা কি উঠাইছেন কিনা জানান তো। ওকে, অল ক্লিয়ার। ঠিক আছে স্যার, আমরা মুছে দিলাম তাহলে বোর্ড, লেখা শেষ। থ্যাংক ইউ। একটু মুছে দিলাম। তাহলে দেখেন পজিশনালটা আমরা একটু দেখার চেষ্টা করলাম, কাদেরকে আমরা পজিশনাল বলতে পারি। কাদেরকে পজিশনাল বলতে পারবো, কারণ যাদের স্থানীয় মান থাকবে তাদেরকে বলবো পজিশনাল, যাদের স্থানীয় মান থাকবে না তাদেরকে বলবো আমরা নন পজিশনাল। এবার কথা হচ্ছে, যেমন পজিশনাল নাম্বার সিস্টেমের উদাহরণ আমি বলতে পারি। দেখেন এই যে সংখ্যাটা লিখছিলাম, তার মানে এটা কি পূর্ণ সংখ্যা না? যে সংখ্যাটা লিখছিলাম এটা কি পূর্ণ সংখ্যা? তার মানে যত পূর্ণ সংখ্যা থাকবে সবগুলোকে আমরা বলবো পজিশনাল নাম্বার সিস্টেম। যত দশমিক সংখ্যা পাবো তাদেরকে আমরা বলবো পজিশনাল নাম্বার সিস্টেম। যত ধরনের ভগ্নাংশ পাবো এবং প্রত্যেকটাকে আমরা কি বলতে পারি, পজিশনাল নাম্বার সিস্টেম। আমি যদি বলি এটা যে 15.35 বা 36, এটা কি পজিশনাল হবে? কারণ এটার স্থানীয় মান আছে, এটা স্থানীয় মান আছে। এক কথায় যাদের স্থানীয় মান দ্বারা কোন সংখ্যাকে যদি তাদের স্থানীয় মান দ্বারা প্রকাশ করতে পারি তাদেরকেই বলবো পজিশনাল, আর যাদেরকে আমরা স্থানীয় মান দ্বারা প্রকাশ করতে পারবো না তাদেরকে আমরা বলবো নন পজিশনাল। তাহলে পজিশনাল কি ক্লিয়ার হইলো কিনা একটু জানাই তো স্যার। পজিশনাল বিষয়টা কি ক্লিয়ার কিনা? পজিশনাল নাম্বার সিস্টেম কি ক্লিয়ার হইছেন? পজিশনাল বিষয়টা কি ক্লিয়ার? যদি পজিশনাল বুঝে থাকেন আমরা নন পজিশনালে যাব। ওকে, এবার আমরা লিখবো নন পজিশনাল নাম্বার সিস্টেম। এবার আমরা লিখবো নন পজিশনাল নাম্বার সিস্টেম, যাকে আমরা বললাম কি অস্থানিক সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল নাম্বার সিস্টেম বা অস্থানিক সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল নাম্বার সিস্টেম বা অস্থানিক সংখ্যা পদ্ধতি। দেখেন পজিশনাল বলতে কোন একটা সংখ্যাকে বুঝিয়েছিলাম পূর্ণ সংখ্যা। বর্তমানে যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করে ক্যালকুলেশন করি তাদেরকে আমরা পজিশনাল বলেছিলাম, কারণ তাদের স্থানীয় মান থাকে। ধরে নিলাম রোমান সংখ্যায় এইটা কত, রোমান সংখ্যায় এইটা কত, 5। আমরা জানি রোমান সংখ্যা চিনি, রোমান সংখ্যা এইটা কত, 5। যদি আমি স্বাভাবিক এই যে বর্তমান যে সংখ্যা ব্যবহার করি এই সংখ্যা এইটা কত, এইটাও 5, তাই না?
এই 5-এর রোমান সংখ্যার সাথে যদি রোমান সংখ্যার আরো একটা 1 আমি পাশে বসাই, তার মানে এইটা কি 1 বসাইলাম, এবং এইটা মিলে কত হইলো বলেন তো? তাহলে এটাকে কত বলবো? রোমান সংখ্যায় 5 এবং 5-এর সাথে 1 যদি আমি বসাই, সিক্স, তাই না? আচ্ছা, তার মানে রোমান সংখ্যায় 5, 5-এর সাথে রোমান সংখ্যা আর একটা 1 যদি পাশে বসাই, তার মান কত হয়? 6 হয়, তাই না? কিন্তু যদি এইটা বলি স্যার, তার মানে এইটাও তো 5, 5-এর সাথে যদি আমি এইটা 1 আমি বসাই, এইটাকে কত বলেন? 6 বলেন তখন? এইটাকে কি আমি 6 বলি? কারণ এইটাতে 1 বসিয়েছিলাম। দেখেন নরমালি দেখেন, এইটাতে 5 ছিল রোমান সংখ্যা, এইটা ছিল 1, দুইটাকে পাশাপাশি বসিয়ে বলছিলাম কত? 6। বাট স্বাভাবিক যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করি, এইটাও 5, এইটা 1, দুইটা পাশাপাশি বসিয়ে কিন্তু আর 6 বলি নাই। কেন বলি নাই জানেন? তার কারণ এই সংখ্যাকে যত আমরা স্বাভাবিক সংখ্যা যেটা থাকে, এটাকে প্রকাশ করার জন্য তাদের স্থানীয় মান থাকে। তার মানে 1-এর একটা একক স্থানীয় মান আছে এবং এইটারও দশক স্থানীয় মান আছে। তার মানে এটাকে স্থানীয় মান দ্বারা গুণ করার পরে কি করতে হয়? যোগ করতে হয়। যোগ করে কত পাই? তখন আমরা বলি 51। কিন্তু এই নন পজিশনাল নাম্বার, এই যে রোমান সংখ্যা, এটার কোনো স্থানীয় মান নাই, তাদের নিজস্ব মান, পাশাপাশি এদের নিজস্ব মানটাকে যোগ করেই তার রেজাল্ট বের হয়। যদি আমি এইটা বলি 5-এর পরে আরো 3টা যদি 1 আমি বসাই পাশাপাশি, দেখেন এইটা 5, এইটা 1, এইটা 1, এইটা 1, তাহলে 5 আর 1-এ 6, 1-এ 7, 1-এ 8, আমি এইটা সমান কত বলি? 8 বলি। তার কারণ একটাই, যে নন পজিশনাল নাম্বার সিস্টেমকে যদি প্রকাশ করতে চাই, এদের শুধু নিজস্ব মানটাই প্রয়োজন হয়, কোনো স্থানীয় মান লাগে না। এবং এই রোমান সংখ্যাকে আমরা বলতে পারি এক ধরনের প্রাচীন সংখ্যা পদ্ধতি। তো আমরা এইটা লিখবো, লিখেন নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো প্রাচীন সংখ্যা পদ্ধতি। তার মানে এইটাকে আমি কি বলবো? প্রাচীন সংখ্যা পদ্ধতি। লিখে রাখে, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো প্রাচীন সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো প্রাচীন সংখ্যা পদ্ধতি। আমি আবারও বলি, লিখেন নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো প্রাচীন সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো প্রাচীন সংখ্যা পদ্ধতি। লিখছি কিনা? এবার আসেন, যদি প্রাচীন সংখ্যা পদ্ধতি এটাকে বলেই থাকি, তার মানে এই সংখ্যাকে প্রকাশ করার জন্য, এই যে রোমান সংখ্যা, এটাকে প্রকাশ করার জন্য অঙ্কগুলোর নিজস্ব মানের ছাড়া কি তাদের স্থানীয় মান লাগে না লাগে না? এখানে নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে অঙ্কগুলোর কি স্থানীয় মানের প্রয়োজন হয়? একটু বলেন তো স্যার, নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে ওটাকে প্রকাশ করার জন্য অঙ্কগুলোর কি স্থানীয় মান লাগবে না লাগবে না? নন পজিশনালে অঙ্কগুলোর স্থানীয় মান লাগবে নাকি লাগবে না? লাগবে না। বাট পজিশনাল যদি বলতো, তবে অবশ্যই তাদের স্থানীয় মান লাগতো। বাট নন পজিশনালে তাদের কোনো স্থানীয় মান লাগে না, শুধু তাদের নিজস্ব মানটাকে দিয়ে ক্যালকুলেট করা হয়। এই কারণে আমি একটা তথ্য লিখছি, একটা তথ্য লিখবেন, একটা তথ্য লিখেন। নন পজিশনাল একে প্রকাশ করার জন্য লিখেন, একে প্রকাশ করার জন্য, প্রকাশ করার জন্য অঙ্কগুলোর শুধু নিজস্ব মানের প্রয়োজন হয়, নিজস্ব মানের প্রয়োজন হয়, স্থানীয় মানের প্রয়োজন হয় না, স্থানীয় মানের প্রয়োজন হয় না। তার মানে এটাকে যখন আমি প্রকাশ করতে চাইবো, শুধু এদের অঙ্কগুলোর নিজস্ব মান দ্বারা তাকে প্রকাশ করতে পারবো, কোন স্থানীয় মান দ্বারা প্রকাশ করতে পারবো না। এইটাই তো স্যার, এই যে থ্যাংক ইউ স্যার, সিনথিয়া আলম। পজিশনাল বললে স্থানীয় মান লাগবে, নন পজিশনালে বললে লাগবে না। একদম ক্লিয়ার কাট কথা। পজিশনাল যদি বলা হয় তাহলে স্থানীয় মান থাকবে, আর নন পজিশনালে কোনো স্থানীয় মান থাকবে না। তাহলে পজিশনালে যদি বলা হয় স্থানীয় মান লাগবে, নন পজিশনালে কোনো স্থানীয় মান লাগে না।
তার মানে আমরা যত ধরনের রোমান সংখ্যা পাবো, যত রোমান সংখ্যা যদি দেওয়া হয়, যত রোমান সংখ্যা সবগুলাকে আমি কি বলতে পারি? নন পজিশনাল নাম্বার সিস্টেম। যদি আপনাকে পরীক্ষায় প্রশ্ন হয় নিচের কোনটি পজিশনাল এবং নিচের কোনটি নন পজিশনাল, বলতে পারবেন? যদি পরীক্ষায় প্রশ্ন হয় নিচের কোনটি পজিশনাল নাম্বার সিস্টেম অথবা নিচের কোনটি নন পজিশনাল নাম্বার সিস্টেম, তাইলে কি পারবো কি পারবো না অ্যান্সার করতে পারবেন? পজিশনাল এবং নন পজিশনাল অ্যান্সার করতে পারবেন কিনা বলেন তো স্যার একটু। পরীক্ষায় যদি কখনো আসে নিচের কোনটি পজিশনাল নাম্বার সিস্টেম অথবা নিচের কোনটি নন পজিশনাল নাম্বার সিস্টেম, পারা যাবে? ওকে, ঠিক আছে স্যার, আসেন তাহলে আমরা পজিশনাল এবং নন পজিশনাল দেখার চেষ্টা করলাম। তার মানে যত ধরনের রোমান সংখ্যা পাবো সবগুলাই নন পজিশনাল। এক কথায় সংখ্যা ছাড়া যা পাবো, যেমন আগের সময় বিভিন্ন সভ্যতা, যখন মেসোপটেমিয়া সভ্যতা, বিভিন্ন আদিম যুগের সভ্যতাগুলো ছিল, তখন কি করা হয়তো? রোমান সংখ্যা ব্যবহার করা হইতো, বিভিন্ন হায়ারোগ্লিফিক সাইন ব্যবহার করা হইতো। তার মানে এক কথায় এই স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা বা দশমিক সংখ্যা এগুলা ছাড়া যা পাবো সবগুলাই কি? নন পজিশনাল সংখ্যা। তাহলে আমরা পজিশনাল এবং নন পজিশনালটা দেখার চেষ্টা করলাম। এইবার আসেন একটু আমরা দেখব হচ্ছে এই যে সংখ্যা পদ্ধতির কথা বলেছি, এই সংখ্যা পদ্ধতিকে আরেকটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যে ক্যাটাগরি থেকে এরকমটা বলা হয়েছে, কোন একটা সংখ্যা পদ্ধতি বা কোন একটা সংখ্যাকে তার বেজ বা ভিত্তিকে কেন্দ্র করে, কাকে কেন্দ্র করে? এই বেজ বা ভিত্তিকে কেন্দ্র করে আবার ভাগ করা হয়েছে। এই বেজ বা ভিত্তিকে কেন্দ্র করে এই পজিশনাল সিস্টেমকে ভাগ করা হয়েছে। কাকে ভাগ করা হয় স্যার? এই পজিশনাল নাম্বার সিস্টেমকে ভাগ করা হয়েছে 4 ভাগে। এবার এরকম লিখবো, বেজ বা ভিত্তিকে কেন্দ্র করে পজিশনাল নাম্বার সিস্টেম 4 প্রকার। বেজ বা ভিত্তিকে কেন্দ্র করে পজিশনাল নাম্বার সিস্টেম 4 প্রকার। একটাকে আমরা বলি এরকম ডেসিমাল, যাকে বাংলায় বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি। একটিকে আমরা বলি বাইনারি, অপরটিকে আমরা বলি অক্টাল এবং আরেকটিকে বলা হয় হেক্সা ডেসিমাল। এই হচ্ছে মূলত 4 ধরনের সংখ্যা পদ্ধতি আমরা পাই, যাকে বেজ বা ভিত্তিকে কেন্দ্র করে ভাগ করা হয়। লিখে রাখেন, বেজ বা ভিত্তিকে কেন্দ্র করে পজিশনাল নাম্বার সিস্টেম কয় প্রকার? 4 প্রকার। বেজ বা ভিত্তিকে কেন্দ্র করে পজিশনাল নাম্বার সিস্টেম কয় প্রকার? 4 প্রকার। একটাকে বলা হয় ডেসিমাল নাম্বার সিস্টেম বা দশমিক সংখ্যা পদ্ধতি, একটাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি, একটাকে বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি এবং অপরটিকে বলা হয় হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। লিখছেন? লিখেছি? ওকে, এইবার আসেন আমরা এদের বেজ কত দেখব। প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি লিখবো, এদের বেজ দেখবো, এদের উদাহরণ দেখবো। প্রথমে আমরা লিখবো দশমিক বা ডেসিমাল। সবাই লিখেন, খাতায় লিখেন, দশমিক বা ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি, এটা লিখবো আমরা। প্রথমে তো আমরা দশমিকটা দেখার চেষ্টা করব। লিখেন ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি। এই যে দশমিক সংখ্যা পদ্ধতির বলা হয়েছে, দশমিক সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 10। দশমিক সংখ্যা পদ্ধতির বেজ কত? 10। লিখে রাখেন, দশমিক সংখ্যা পদ্ধতির বেজ 10। এখানে বেজ 10 বলতে এইটা আপনাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে বা বুঝিয়েছে, এইটা বুঝিয়েছে। এখানে 10 বলতে এর মধ্যে 10টা বিট থাকবে। কয়টা বিট থাকবে? অর্থাৎ যে কোনো সংখ্যা পদ্ধতির বেস যতই বলুক না কেন, আপনাকে 10 বললে ওর মধ্যে 10টা বিট থাকবে বা 10টা অঙ্ক থাকবে। আপনাকে যদি বলা হয় 8, যদি বলা হয় তার মধ্যে 8টা অঙ্ক থাকবে। যদি তাকে বলা হয় 2, তার মানে 2টা অঙ্ক থাকবে। যদি বলা হয় 16, তার মধ্যে 16টা অঙ্ক বা 16টা বিট থাকবে। এখন বিট কি আর বাইট কি? বিট হচ্ছে নরমালি বিট হচ্ছে একটা ডিজিট বা সিঙ্গেল ডিজিট। তার মানে এক ডিজিট মানে সিঙ্গেল ডিজিটকেই বলা হয় বিট। আমি বলতে পারি 0 একটা বিট, 1 একটা বিট। এবং বাইট কি? বাইট হচ্ছে কতগুলো বিটকে একত্রিত করলে পাওয়া যায় বাইট। তার মানে বাইট হচ্ছে বিটের সমষ্টি। বাইট হচ্ছে কি? বিটের সমষ্টি। আমরা এইটা জানি
যখন 8 বিটকে একত্রিত করা হয় তখন পাওয়া যায় 1 বাইট। লিখে রাখতে পারেন, যখন 8 বিটকে একত্রিত করা হয় তখন তাকে বলা হয় 1 বাইট। তার মানে 8টা বিটের সমষ্টিকে বলা হয় একটা বাইট। এই জন্য বলেছিলাম বিট হচ্ছে নরমালি সিঙ্গেল ডিজিট, তার মানে 0 একটা বিট, 1 একটা বিট, এরকম 8টা 0 এবং 1 কে একত্রিত করলে পাওয়া যাবে 1 বাইট। এবার আসেন 4 বিটকে যদি একত্রিত করি, 4 বিটকে একত্রিত করলে পাওয়া যায় 1 নিবল। যখন 4 বিটকে আমি একত্রিত করব তখন তাকে আমরা বলবো 1 নিবল। তার মানে 1 নিবল সমান কয় বিট? 4 বিট। 4 বিটকে একত্রিত করলে পাবো আমরা 1 নিবল, আর 8 বিটকে একত্রিত করলে পাবো আমরা 1 বাইট। লিখে রাখেন 8 বিট সমান 1 বাইট, 4 বিট সমান 1 নিবল। যদি এরকমটা বলা হয় 16 বিটকে যদি আমি একত্রিত করি তাহলে আমরা পাই 1 ওয়ার্ড বা শব্দ, যেটাকে আমরা বলি 16 বিট সমান 1 ওয়ার্ড। লিখেন 16 বিট সমান 1 ওয়ার্ড। 16 বিটকে বলা হয় 1 ওয়ার্ড। লিখছেন কিনা? বিট বলেছিলাম, বিট হচ্ছে একটা সিঙ্গেল ডিজিট, তার মানে 0 একটা বিট, 1 একটা বিট, আর বাইট হচ্ছে বিটের সমষ্টি, যেখানে 8টা বিটকে একত্রিত করলে পাওয়া যায় একটা বাইট, এবং 4 বিটকে একত্রিত করলে পাওয়া যায় 1 নিবল। অর্থাৎ 4 বিট সমান আমরা বলি 1 নিবল, 8 বিট সমান বলি আমরা 1 বাইট, এবং 16 বিটকে যখন একত্রিত করি তখন তাকে আমরা বলি 1 ওয়ার্ড। ক্লিয়ার? বিট এবং বাইট বিষয় কি ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় তাহলে এবার আসেন, আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে ছিলাম, যেখানে দশমিক সংখ্যা পদ্ধতির বেস বলেছি কত? 10। তার মানে এখানে 10টা বিট থাকবে বা 10টা অঙ্ক থাকবে, সিঙ্গেল বিট থাকবে। এখন কথা হচ্ছে বেস কোনটা, কোন 10টাকে আমরা বেস বলবো, তাই না? নরমালি মনে রাখবেন, বেস যতই আপনাকে বলুক 8 বলুক, 10 বলুক, 2 বলুক, 16 বলুক, যা মন চায় তাই বলুক, আমরা শুরু করব শূন্য দ্বারা। কি দ্বারা? শূন্য দ্বারা শুরু করব। এবং শূন্যের পরে কত? শূন্যের পরে 1, 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, এইভাবে যেতে যেতে 10টা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত যাইতে হবে আমাকে 10টা নিতে, ততক্ষণ পর্যন্ত আমাকে যেতে হবে। তার মানে দেখেন 0 থেকে শুরু করে 0, 1, 2, 3 শুরু করে যদি 9 পর্যন্ত আমরা যাই 10টা হয়ে যায়। যদি আমি 0 থেকে শুরু করে 9 পর্যন্ত যাই, তার মানে দেখেন 10টা হয়ে যায়। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। সরি, 10 পর্যন্ত যাবো না তো, 0 থেকে 9 পর্যন্ত, 9 পর্যন্ত দেখেন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে 10টা হয়ে যায়। তার মানে 10 বিট বলতে বুঝবো, 10 বেস বলতে বুঝবো 0 থেকে কত পর্যন্ত? 9 পর্যন্ত। 0 থেকে কয় পর্যন্ত? 9 পর্যন্ত। এদেরকে আমি বলবো বেস। আচ্ছা, বাইট এবং বিট আরেকবার। বাইট বলেছিলাম, দেখেন বিট বলেছিলাম একটা সিঙ্গেল ডিজিট, তার মানে 0কে একটা বিট বলতে পারি, 1কে একটা বিট বলতে পারি, মানে সিঙ্গেল ডিজিটকে বলা হয় বিট। এবং যখন কতগুলো বিটকে আমি একত্রিত করলে যা পাবো, কতগুলো বিটকে একত্রিত করলে যা পাবো তাকে বলবো আমরা বাইট। তাহলে আমরা দেখলাম কি, দশমিক বা ডেসিমাল নাম্বার সিস্টেমের বেজ হচ্ছে 10, যেখানে 0 থেকে 9 পর্যন্ত বিট থাকবে বা 0 থেকে 9 পর্যন্ত ডিজিট থাকবে বা 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক থাকবে। এবং এই 0 থেকে 9 পর্যন্ত যে কোনো বিট দ্বারা আমি একটা দশমিক সংখ্যা গঠন করতে পারি। মনে রাখবেন, যদি আপনারে বলা হয় নিচের কোটি দশমিক সংখ্যা পদ্ধতির উদাহরণ লিখতে গেলে আপনাকে একটা ফরম্যাট মেনটেন করতে হবে, সেটা হচ্ছে অবশ্যই প্রথম বন্ধনী দিতে হবে। প্রথম বন্ধনী দিতে হবে কারণ হচ্ছে এই দুইটা বন্ধনীর মাঝখানেই আপনাকে বিট গুলা বসাইতে হবে। এবং এই যে যেটা বেস বলেছিলাম কত, দশমিক সংখ্যা পদ্ধতি যদি বলা হয় তার বেস কত আমরা জানি 10, এই বেসটাকে শেষের বন্ধনীর নিচে বসাইতে হবে। এইটা হচ্ছে এটা ফরম্যাট। এবং মাঝখানে কি হবে, 0 থেকে 9 পর্যন্ত যে কোনো বিট আপনি বসাইতে পারেন। আমি বসাইতে পারি, এখানে 1 বসাইতে পারি, 3 বলতে পারি, 7 বলতে পারি, 8 বলতে পারি, 9 বলতে পারি, মানে এইটা লিখবো 0 থেকে 9 পর্যন্ত যে কোনো বিট দ্বারা লিখবো, এবং সেইটাকে প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করব, এবং ডানে এখানে তার বেসটাকে আমি বসাই দিব। তাহলেই শুধু তাকে আমরা বলবো দশমিক সংখ্যা পদ্ধতি। আমি আবারও বলি, দশমিক সংখ্যা পদ্ধতির উদাহরণ যদি বলা হয়, আপনারা কি করতে হবে, 0 থেকে 9 পর্যন্ত যে কোনো বিট আপনি লিখবেন, সেটা লিখার পরে সেটাকে প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করব, এবং শেষের যে বন্ধনী দ্বারা আবদ্ধ করছেন তার ঠিক নিচে, ডানে নিচে তার বেসটাকে বসাইতে হবে। তাহলেই ওই বেস দিয়ে আমি আইডেন্টিফাই করব সেটা কোন সংখ্যা পদ্ধতি। বিষয়টা ক্লিয়ার?
বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন? উদাহরণ দশমিক সংখ্যা পদ্ধতি কিভাবে লিখতে পারেন, ক্লিয়ার কিনা? আমরা কি দশমিক সংখ্যা পদ্ধতি বুঝলাম? উদাহরণ কি লিখতে পারবেন? আপনারা কিছু উদাহরণ লিখেন তো, কমেন্টস করেন তো, উদাহরণ লিখে কমেন্টস করেন তো, উদাহরণ লিখতে পারবেন? একটু উদাহরণ লিখিত স্যার, লেখা যায় কিনা? হ্যাঁ, নিচে 10 থাকবেই স্যার। দশমিকে যদি বলা হয় নিচে 10 থাকবেই, দশমিকের বেস যেহেতু 10, তার মানে যেটা বেস সেটা আপনাকে নিচে দিতেই হবে। ওই যে ওখানে যদি 10 না বলেন তাহলে দশমিক সংখ্যা পদ্ধতি হবে না। আমি আবারও বলি, দেখেন এইখানে যদি এই নিচে যদি আপনি 10 না দেন, তার মানে এইখানে যদি 10 আপনি না দেন, যদি না দেন তাহলে দশমিক সংখ্যা পদ্ধতি হবে না। নরমালি এটা কোন একটা সংখ্যা হবে, স্বাভাবিক সংখ্যা হবে, স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা হবে। আর যদি এখানে বেসটা আপনি বসাইতে পারেন, তখন এইটাকে আমি স্বাভাবিক সংখ্যা বলবো না বা পূর্ণ সংখ্যা বলবো না, তখন এইটাকে আমরা বলবো দশমিক সংখ্যা পদ্ধতি। মনে রাখেন, দশমিক সংখ্যা পদ্ধতি এক জিনিস আর দশমিক সংখ্যা এক জিনিস। দশমিক সংখ্যা বলতে আমি এইটাকে বলতে পারি, নরমাল এইটাকে বলতে আমরা আবার দশমিক সংখ্যা বলতে পারি বা পূর্ণ সংখ্যা বলতে পারি। আর যখন আমি 1 3 6 এইটা ব্র্যাকেট দিয়ে দিয়ে তার বেসটাকে বসাইবো, তখন এইটাকে বলবো আমরা দশমিক সংখ্যা পদ্ধতি। তার মানে এইটা নরমাল দশমিক সংখ্যা আর এইটাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি। আমি আবারও বলছি, দেখেন দশমিক সংখ্যা পদ্ধতির বেস কত বলেছিলাম? 10 বলেছিলাম। তার মানে এখানে 0 থেকে 9 পর্যন্ত এই 10টা বিট থাকবে এবং এই 10টা বিট দ্বারাই কোনো একটা দশমিক সংখ্যা আমি গঠন করতে পারবো পদ্ধতিতে। এবং সেটা গঠন করার জন্য আমাকে করতে হবে কি, এই 0 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা বা যে কোনো বিট আমি লিখবো, তাকে প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করার পরে শেষের যে বন্ধনী থাকবে তার ডানের নিচে তার বেসটাকে বসাই দিব, তাহলেই হবে দশমিক সংখ্যা পদ্ধতি। আচ্ছা, আসেন আমরা দশমিক সংখ্যা পদ্ধতি জানার চেষ্টা করলাম। এবার আসেন আমরা দেখব হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। লিখেন বাইনারি সংখ্যা পদ্ধতি, লিখেন বাইনারি সংখ্যা পদ্ধতি। আমরা বাইনারিটা দেখার চেষ্টা করি। লিখেন বাইনারি সংখ্যা পদ্ধতি। মনে রাখবেন, বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2। বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত? 2। তার মানে এখানে কয়টা বিট থাকবে? 2টা বিট থাকবে। আমি যত বেস বলবো ততগুলা বিট থাকবে। তার মানে আমি 0 দিয়ে শুরু করব, 0-এর পরে কত? 1। তার মানে দেখেন 2টা বিট হয়ে গেছে। তার মানে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হলো 2, যেখানে 0 এবং 1 2টা বিট থাকবে। এবং এই 2টা বিট দ্বারাই কোন একটা সংখ্যা পদ্ধতি গঠন করব, এবং তার বেস যদি বসাইতে পারি 2, তখনই তাকে বলবো আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি। ধরে নিলাম যদি আমি এটা বলি, আমি যদি বলি 1 1 1 1, সবগুলাই 1 ধরলাম এবং তার বেস কত বসাইছি? 2 বসাইছি। তার মানে দেখেন 0 এবং 1 এর মধ্যে 1 আছে এবং বেস কত বসাইছি? 2। তার মানে এইটা একটা বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। যদি আমি এইটা বলি 1 0 0 0, সবগুলাই 0, একটা 1 বসাইছি, এটা বেস 2 বসাইছি, তার মানে এটা বাইনারি সংখ্যা পদ্ধতি। আমি যদি বলি 1 0 1 0 1 0, এইটাও আমি বলতে পারি কি বাইনারি সংখ্যা পদ্ধতি। বিষয়টা কি ক্লিয়ার কিনা জানান তো? লিখছেন কিনা বা বাইনারি সংখ্যা পদ্ধতি বুঝলেন কিনা বলেন তো স্যার? বিষয়টা ক্লিয়ার কিনা? আপনি 0 এবং 1 দিয়ে যা মন চায় যত বড় নিতে চান নিতে, সমস্যা আছে? 0 এবং 1 থাকলেই হবে। এবং শুধু 0 এবং 1 থাকলেই হবে না, এর বেস কত থাকতে হবে? 2 বসাইতে হবে। অবশ্যই বেসটাকে 2 বসাবেন। দেখেন আপনাকে যদি এইটা বলি, এইটা বলেন তো, এটা কি সংখ্যা পদ্ধতির উদাহরণ বলেন তো? এটা আমরা একটা বোর্ডের সংখ্যা পদ্ধতি লিখছি, ওটা কিসের উদাহরণ বলেন তো স্যার? 1 0 1 0 1 এবং বেস বসাইছি 2, এটা কিসের উদাহরণ বলতে পারবেন? দশমিক, অবশ্যই দশমিক, কারণ বেস কত? 10। প্রথমত মনে রাখবেন, কোন একটা সংখ্যা পদ্ধতিকে আইডেন্টিফাই করার জন্য প্রথমত তার বেস দেখবেন কত দেওয়া আছে। এখানে 10 দেওয়া আছে কি? আপনাকে যদি বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি, যখন দেখবেন যে এখানে 10 আছে কিনা বেস,
এরপরে আপনি ভেতরে ঢুকবেন যে ভেতরে কি আছে, 0 থেকে 9 পর্যন্ত এর মধ্যকার ভ্যালু আছে কিনা। কথা কি বুঝছে? তার মানে আপনাকে যদি দশমিক সংখ্যা পদ্ধতির উদাহরণ যদি ইন্ডিকেট করতে দেয়, তার মানে প্রথম আমরা দেখবো হচ্ছে বেস কত আছে, 10 আছে কিনা। যদি বেস 10 থাকে তখন ভেতরে ঢুকবো যে ভেতরে কি আছে, 0 থেকে 9 পর্যন্ত এর মধ্যকার ভ্যালু আছে কি না। এবার আসেন আমরা বাইনারি দেখার চেষ্টা করলাম, এবার দেখবো আমরা অক্টাল। লিখেন অক্টাল। আমরা লিখবো কি অক্টাল। মনে রাখবেন অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 8। অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ কত? 8। তার মানে 8 বলতে এখানে 8টা বিট থাকবে। আমরা শুরু করব কি দ্বারা? 0 দ্বারা। 0 থেকে দেখেন 7 পর্যন্ত যদি নিতে পারি, 0 থেকে 7 পর্যন্ত 8টা হয়ে যায়। তার মানে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস যেহেতু 8, এখানে 0 থেকে 7 পর্যন্ত যে কোনো ভ্যালু দ্বারা আমি একটা অক্টাল সংখ্যা পদ্ধতি গঠন করতে পারবো এবং তার বেস বসাবো কত? 8। যেমন আমি যদি বলি 1 1 1 0 1, এইটা 8 যদি বসায় অক্টাল হয়, কারণ 0 থেকে 7 পর্যন্তই আছে। আমি যদি বলি 1 3 5 7, এখানে যদি আমি 8 বসাই এখানে অক্টাল হয়। আমি যদি বলি 1 0 0 0, এখানে 8 যদি বসাই অক্টাল হয়। আমি যদি বলি 1 3 4, এইটাও 8 যদি বসাই অক্টাল হয়। বুঝেছেন কিনা? অক্টাল সংখ্যা পদ্ধতি বুঝলাম কিনা? অক্টাল বুঝলাম কিনা? ওকে, এবার আসেন আমরা দেখার চেষ্টা করব হেক্সাডেসিমাল। এবার আমরা দেখব কি হেক্সাডেসিমাল দেখার চেষ্টা করব। মনে রাখবেন হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 16। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস কত? 16। এখানে দেখেন বেস কত বলেছিলাম? 16। তার মানে 0 থেকে 15 পর্যন্ত হওয়ার কথা। 0 থেকে কত পর্যন্ত হওয়ার কথা? 15 পর্যন্ত হওয়ার কথা। বাট লেখার সময় 0 থেকে 15 পর্যন্ত আমরা লিখি না। প্রকাশ করার সময় 0 থেকে 15 পর্যন্ত লিখে প্রকাশ করি না। মনে রাখবেন 16 বেস জানি আমরা। 16 মানে 0 থেকে 15 পর্যন্ত হওয়ার কথা থাকলেও 15 পর্যন্ত হয়, কিন্তু লেখার সময় আমরা 0 থেকে 15 পর্যন্ত লিখে প্রকাশ করতে পারি না বা পারি না। এবার আসেন তাহলে প্রকাশ করব কি দ্বারা স্যার? প্রকাশ করতে হবে আপনাকে 0 থেকে 9 পর্যন্ত। 0 থেকে 9 পর্যন্ত কয়টা হয়? 10টা, তাই না? তার মানে আপনাকে কি 10টা হবে নাকি 16টা নিতে হবে? 16টা নিতে হবে। দেখেন 9 এর পরে নরমালি হওয়ার কথা 10, 11, 12, 13, 14 এবং কত? এই 15 পর্যন্ত যদি আমি নিতে পারি, 15 পর্যন্ত হওয়ার কথা ছিল, বাট লেখার সময় দেখেন 10 লেখা হয় না। 10 এর পরিবর্তে লেখা হয় এ, 11 পরিবর্তে বি লেখা হয়, 12 পরিবর্তে সি লেখা হয়, 13 পরিবর্তে ডি লেখা হয়, এইটা হয় ই এবং এইটাকে বলা হয় এফ। তার মানে যখন আমি প্রকাশ করতে চাইবো তখন আমি প্রকাশ করার সময় 0 থেকে 9 এবং এ থেকে এফ এইগুলা দ্বারা প্রকাশ করব। 0 থেকে 9 বা 0 থেকে 15 পর্যন্ত আমি প্রকাশ করতে পারবো না। যেমন যদি উদাহরণ যদি আমি বলি, আমি বলতে পারি কি বলতে পারি? 3 5 6 এ বি, এবং এখানে যদি হেক্সার 16 বিট বসাইতে পারি সেটা হয় হেক্সাডেসিমাল। আমি যদি বলি এ বি সি, এইটা যদি হেক্সা 16 বসাইতে পারি এটা হয় হেক্সাডেসিমাল। আমি যদি বলি 1 3 5, এইটাকে 16 বসাইতে পারলেও এইটা কি হবে? হেক্সাডেসিমাল। তার মানে সংখ্যা পদ্ধতির হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে আমরা 0 থেকে 15 পর্যন্ত লিখবো, কিন্তু 0 থেকে 15 পর্যন্ত প্রকাশ করতে পারবো না। কেন প্রকাশ করতে পারবো না? তার কারণ হচ্ছে মনে রাখবেন 0 থেকে 9 পর্যন্ত সবগুলাই কি সিঙ্গেল ডিজিট। 0 থেকে 9 পর্যন্ত সবগুলাই কিন্তু সিঙ্গেল ডিজিট, কিন্তু দেখেন 10 11 12 13 14 এবং 15 এদেরকে সবগুলাই কিন্তু ডাবল ডিজিট বা ডাবল বিট। তার মানে 0 থেকে 9 পর্যন্ত এরা হচ্ছে সিঙ্গেল ডিজিট বা সিঙ্গেল বিট, কিন্তু 10 11 12 13 14 এবং 15 এইগুলা হচ্ছে ডাবল ডিজিট বা ডাবল বিট। মনে রাখবেন ডাবল বিট দ্বারা কখনোই লেখা হবে না। বিট মানেই সিঙ্গেল
এবং সংখ্যা পদ্ধতিতে বেজ প্রকাশ করার জন্য অবশ্যই সিঙ্গেল বিট দ্বারা প্রকাশ করতে হয়, ডাবল ডিজিট দ্বারা প্রকাশ করা যায় না। এই কারণে 10-এর পরিবর্তে লিখি আমরা এ, 11-র পরিবর্তে লিখি বি, 12-র পরিবর্তে লিখি সি, 13-র পরিবর্তে লিখবো ডি, 14-র পরিবর্তে লিখবো ই এবং 15-র পরিবর্তে লিখবো এফ। কথা কি ক্লিয়ার? জানাই তো এবার ক্লিয়ার কিনা? স্যার 11 এ হয় কেমনে? রৌনক জাহান উর্মি 11 তো এ বলতে পারবেন না, 11 এ তো 11 না স্যার, এ হচ্ছে 10, 10 হচ্ছে 11, 10 হচ্ছে এ। কেন 10 আমি আপনাদের বলি, দেখেন আপনি ভুলে যান। দেখেন কেন 10-কে আমরা এ বলি, দেখেন নরমাল হচ্ছে এরকম আমি প্রকাশ করবো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 এভাবে তো প্রকাশ করবো, তাই না? তার মানে 0 থেকে 9 পর্যন্ত এটা লেখার পরে 9-এর পরে কখনো কি 11 হয় নাকি 10 হয় স্যার? 9-এর পরে কি নরমালি 9-এর পরে কি 11 হয়? যদি 9-এর পরে 10 আপনি না থাকতো তাইলে আপনি 11-এর পরিবর্তে এ লিখতে পারতেন, বাট 9-এর পরে অবশ্যই 10 আছে, তার মানে 9 পর্যন্ত লেখার পরে অবশ্যই 10 লিখতে হবে, 10-এর পরিবর্তে আমি লিখবো এ। কথা কি বুঝছেন? আপনারা সিরিয়াল মিস্টেক করছেন স্যার, 9-এর পরে হয় 10, 10-এর পরে হয় 11। কথা কি বুঝছেন স্যার? আপনাকে ক্লিয়ার রাখতে হবে, কনসেপ্ট একদমই ক্লিয়ার ছাড়া পরীক্ষায় ভালো করা সম্ভব না। আশা করা যায় যারা 46তম প্রার্থী, একটা ঘোষণা মানে একটা কথা বলে রাখি, খুব রিসেন্টলি 45তম বিসিএস এর রিটেন পরীক্ষা হয়ে গেছে, খুব রিসেন্টলি 45তম বিসিএস এর রিটেন পরীক্ষা হয়ে গেছে। পরীক্ষার প্রশ্নের যে প্যাটার্ন ছিল আগের গতানুগতিক পরীক্ষার প্রশ্নের প্যাটার্নের থেকে আলাদা ছিল। আগের গতানুগতিক যেই প্রশ্নের প্যাটার্নে রিটের পরীক্ষা হতো 45তম রিটেনের প্যাটার্নটা চেঞ্জ করেছে। তার মানে আশা করা যায় যারা 46 পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রেও প্রশ্নের প্যাটার্ন হয়তো বা চেঞ্জ হবে না, কিন্তু পরীক্ষা পদ্ধতি কঠিন হবে। আমার যতটুকু ধারণা বলে, তার কারণ হচ্ছে 45তম রিটেন পরীক্ষা দিয়ে আসলাম, কিছুদিন আগে দিয়ে এসেছি। তার মানে আশা করা যায় 45 যেহেতু দিয়ে আসলাম, যে প্রশ্নের প্যাটার্ন দেখে আসলাম পরীক্ষার হলে, যেই মেন্টালিটি নিয়ে পরীক্ষায় যাওয়া হয়েছে সেটা পরীক্ষার প্রশ্ন পাওয়ার পর দেখে চেঞ্জ হয়ে গেছে। সেইটা মানে আপনি যেই ক্যাটাগরিতে প্রশ্ন অ্যান্সার করবেন বা যে টাইম ম্যানেজমেন্ট করে পরীক্ষা দিবেন বলে বাসা থেকে বের হয়ে গেছেন, সেইটা পরীক্ষার হলে প্রশ্ন দেখার পরে সেইটা আর হয় নাই, তখন আপনাকে ইনস্ট্যান্ট ওইটাকে ব্রেনটাকে কনভার্ট করে অন্যদিকে নিয়ে যায়, সেটার অ্যান্সার করতে হয়েছে। এবং আশা করা যায় 46 যারা পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে প্রশ্নটা আশা করা যায় কিছুটা পরিবর্তন পাবেন। গতানুগতিক ধারায় যে প্রশ্নটা হয়েছে তার তুলনায় প্রশ্ন একটু পরিবর্তিত হবে আশা করা যায়। তো যারা যারা পরীক্ষার্থী তারা একটু সিরিয়াস মতো পড়াশোনা করার চেষ্টা করেন, যাতে পরীক্ষার হলে এরকম বিড়ম্বনায় পড়তে না হয়। কারণ প্রশ্ন স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে প্রশ্ন এবার একটু কঠিন হতে পারে। আসেন আমরা 4 ধরনের সংখ্যা পদ্ধতি পড়লাম, এবার সংখ্যা পদ্ধতির রূপান্তর লিখবো আমরা। দেখেন সংখ্যা পদ্ধতির রূপান্তর, সংখ্যা পদ্ধতির রূপান্তর, আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর দেখবো। এবার এখান থেকে প্রশ্ন আসে একটা, নরমালি সংখ্যা পদ্ধতির রূপান্তর থেকে একটা প্রশ্ন আসে, স্যার আমাদের সাথে আবার দিবেন 46তম? অবশ্যই স্যার, আপনাদের সাথে আবারও 46তম তো দিব পরীক্ষা, আশা করা যায়। যারা 46তম প্রার্থী তাদের সাথে দিব আশা করা যায়। 46 শুধু না স্যার, 47 এবং 48 পর্যন্ত পরীক্ষা দেওয়ার বয়স আছে। আশা করা যায় পরীক্ষা শুধু 46তম না, 46, 47 এবং 48 এত পর্যন্ত আশা করা যায় পরীক্ষা দিতে পারবো। 48 পর্যন্ত থাকবো আপনাদের সাথে, এরপরে আর চাইলেও থাকবো না। 48তম বিশেষ পর্যন্ত পাবেন আমাকে, এরপরে আর পাবেন না স্যার। ততদিন পর্যন্ত আর 30 বছর থাকবে না, তখন ক্রস করে ফেলবো। এই কারণে 48 পর্যন্তই পরীক্ষা দেওয়ার ক্ষমতা থাকবে। আচ্ছা যাই হোক, আমরা আসেন লিখবো সংখ্যা পদ্ধতির রূপান্তর। দেখেন 4 ধরনের সংখ্যা পদ্ধতি পেয়েছিলাম বেসকে কেন্দ্র করে। একটা পেয়েছিলাম দশমিক, একটা পেয়েছিলাম বাইনারি, একটা পেয়েছিলাম অক্টাল এবং আরেকটিকে পেয়েছিলাম হেক্সাডেসিমাল। এই 4 ধরনের সংখ্যা পদ্ধতিকে আমরা বিভিন্ন ফরম্যাটে রূপান্তর করার চেষ্টা করব। কিভাবে রূপান্তর করব? দশমিক থেকে 3টা পদ্ধতিতে রূপান্তর করতে পারি, বাইনারি থেকে বাকি 3টা পদ্ধতিতে রূপান্তর করতে পারি, অক্টাল থেকে বাকি 3টা পদ্ধতিতে রূপান্তর করতে পারি, এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিকেও ওই বাকি 3টা ফরম্যাটে আমরা রূপান্তর করতে পারবো।
তো প্রথমত আমরা একটু চেষ্টা করব ডেসিমাল থেকে বাকি তিনটা শেখার চেষ্টা করব। তবে প্রথমত আমরা ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করার শিখবো। লিখে রাখেন ডেসিমাল টু বাইনারি। আমরা প্রথম শিখব দশমিক থেকে বাইনারি রূপান্তর। লিখেন দশমিক থেকে বাইনারি। স্যার হলে তো ভালো হয় স্যার, হলে তো আলহামদুলিল্লাহ, আর না হলে তো আপনাদের সাথে দিতে হবে, তাই না? 44, 44, 45 তো রিটেন দিয়ে আসলাম, রেজাল্ট তো এখনো হয় না। রেজাল্ট কবে দিবে তার তো কোনো ঠিক ঠিকানা নাই, গ্যারান্টি নাই, তাই না? তো আশা করা যায় যখন দিবে দিবে, আপনাদের সাথে দিতে থাকি, তারপরে দেখা যাবে, যা হয় হবে আর কি। ইনশাআল্লাহ স্যার রাজশাহীতে ট্রিট দিব, আসেন, চলে আসবেন। রেজাল্ট হইলে যদি আল্লাহ দিয়ে রাখে, ক্যাডার হয়ে যায়, ট্রিট দিব, চলে আসবেন রাজশাহীতে। আচ্ছা আসেন আমরা একটু রূপান্তর শিখি। প্রথমে একটু আমরা লিখবো বাইনারি, দশমিক থেকে বাইনারি। লিখে ফেলেন, সবাই লিখে ফেলেন, বাইনারি, দশমিক থেকে বাইনারি। দশমিক থেকে বাইনারি লিখেন স্যার, দশমিক থেকে বাইনারি। আমরা ডেসিমাল থেকে বাইনারি রূপান্তর শিখবো। ধরে নিলাম কোন একটা দশমিক সংখ্যা যদি ধরে নিই, আমি যদি ধরে নিলাম এরকমটা, যে আপনাকে বলছে 135, এইটা একটা দশমিক সংখ্যা পদ্ধতি, এবং এখান থেকে আমাকে বার করতে হবে বাইনারি সংখ্যা পদ্ধতি। তার মানে এখানে দেখবো, তার বেস দিয়ে চিনবো, তার মানে এটা একটা দশমিক সংখ্যা পদ্ধতি। যেই দশমিক সংখ্যাকে আমি বাইনারি, তার মানে বেস এখানে 2 দেওয়া আছে, তার মানে বাইনারিতে রূপান্তর করব আমরা। একটু ম্যাথটা উঠান তো স্যার, একটু ম্যাথটা উঠাবো আমরা, একটু ম্যাথটা উঠান। ধৈর্য স্যার রাখতে হবে, ধৈর্য না থাকলে তো আপনার দ্বারা কিছু সম্ভব না। মনে রাখবেন, আপনি ভালো কিছু করার জন্য আপনার মধ্যে 3টা জিনিস থাকতে হবে। আমি আপনাদেরকে বলে দিই একটু, আপনি যদি ভালো কিছু করতে চান, আপনার মধ্যে 3টা জিনিস থাকতে হবে। এই 3টা জিনিসের একটাও যদি ঘাটতি থাকে, আপনার দ্বারা ভালো কিছু সম্ভব নয়। একটু বলে নেই, দেখেন আপনার মধ্যে যে 3টা জিনিস আপনাকে রাখতেই হবে। প্রথমত আপনার মেধা থাকতে হবে, এরপরে আপনার থাকতে হবে, আপনি কি পরিশ্রমী হতে হবে, তার মানে আপনাকে পরিশ্রম করতে হবে, তার মানে আপনাকে পরিশ্রমী হতে হবে। এবং পাশাপাশি যে 3 নাম্বার জিনিসটা, সেটা হচ্ছে ধৈর্য। এই 3টা জিনিস যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার দ্বারা সম্ভব, আদারওয়াইজ আপনার দ্বারা সম্ভব নয়। দেখেন যদি আমি এটা বলি, আপনার মধ্যে মেধা নাই, আপনি যতই পরিশ্রম করেন আপনার পড়াটা মনে থাকবে না, আপনি মেমোরিতে সেট করতে পারবেন না, আপনি পরীক্ষায় লিখতে পারবেন না। তার মানে আপনার পরিশ্রম করতে পারেন, আপনার ধৈর্য আছে, আপনার মেধা নাই, আপনি বাকি 2টাতে সফল হইতে পারবেন না। এরপরে আপনার মেধা আছে, আপনি পরিশ্রমী না, তার মানে আপনার মেধা থাকলে আপনি পরিশ্রম করতে ভালো লাগে না, আপনি পড়ার টেবিলে বসছেন 2 ঘন্টা পড়তে পারেন না, তার মানে আপনার ধৈর্য, মানে আপনার পরিশ্রম করার মতো ক্ষমতা নাই, আপনি প্রতিকূল পরিবেশ আপনাকে নিজে পরিশ্রম করতে পারেন না, তার মানে সেইটাতেও সফল হইতে পারবেন না। এরপরে আপনি মেধাবী, আপনার পরিশ্রম করতে পারেন, আপনার ধৈর্য নাই। কেন ধৈর্য নাই? ধৈর্য ছাড়া কি হবে? এখন যদি মনে করেন স্যার 46তম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা হবে হচ্ছে মেতে অথবা এপ্রিলে, এপ্রিলের শেষে অথবা মেয়ের শুরুতে পরীক্ষা হওয়ার কথা। এখন এইটাতে যদি আপনি ক্যাডার হতে চান, তার মানে আপনাকে অন্তত 3 থেকে 4 বছর ওয়েট করতে হবে, এত লং টাইম আপনার ধৈর্য ধরে বসে থাকতে হবে, আদারওয়াইজ আপনার হবে। এখন যদি এইটা মনে করেন যে পরীক্ষা হবে 1 বছর পরে, প্রিলি পরীক্ষা দেওয়ার পরে রিটেন আসে না কেন, রিটেন হয় না কেন, কবে হবে রেজাল্ট, কবে হবে ভাইবা, কবে হবে, ধুর ভাল লাগে না এত পড়াশোনা, এত সময় বসে থাকা যায়, তার মানে আপনার এই ধৈর্যটাও যদি না থাকে, আশা করা যায় আপনার কিছু হবে না। এই কারণে বলেছি স্যার, আপনাকে প্রথমত মেধাবী হইতে হবে, মেধা থাকতে হবে, আপনাকে পরিশ্রমী হইতে হবে, এবং পাশাপাশি আপনার কি থাকতে হবে? ধৈর্য থাকতে হবে। এবং আর একটা জিনিস আপনার মধ্যে লাগবে, সেটা হচ্ছে আপনাকে ইনভেস্ট করা শিখতে হবে। কি শিখতে হবে? আপনাকে ইনভেস্ট করা শিখতে হবে, আপনাকে ইনভেস্ট করা শিখতে হবে, আপনাকে ইনভেস্ট করা শিখতে হবে। কেন ইনভেস্ট করতে হবে? আপনাকে আপনার মেধাটাকে আপনাকে কাজে লাগাইতে হবে, আপনার পরিশ্রমটাকে ইনভেস্ট করতে হবে, এবং পাশাপাশি আপনাকে টাকাও ইনভেস্ট করা লাগবে, টাকাও ইনভেস্ট করা লাগবে। কারণ আপনি একটা কিছু পারেন না, ওইটার জন্যই আপনার জন্য কোচিং, ওইটার জন্য আপনার টিউশন, ওটার জন্যই কোন একটা বড় ভাই বা ছোট একটা ভাই। মানে আপনি এই যে অনলাইন ব্যাচে ভর্তি হয়েছেন, কেন ভর্তি হয়েছেন? টাকা ইনভেস্ট করছেন না? কেন ইনভেস্ট করছেন? কারণ আমি একটা জিনিস পারি না, বা আমি এই কোর্সটা বুঝি না, আমাকে বুঝাইতে হবে, আমি আরেকজনের কাছে শিখবো, এই কারণে টাকা ইনভেস্ট করা লাগে। তার কারণ ইনভেস্ট ছাড়া কোনো কিছু আপনি আশা করবেন না। আপনি ব্যবসা করতে যান, আপনি টাকা ইনভেস্ট করতে হবে, টাকা ছাড়া ইনভেস্ট না করে কি চিন্তা করবেন যে মাসে মাসে আমার 1 লাখ টাকা দিবে কি আপনারে? দিবে না। তার মানে ব্যবসায় যদি ইনভেস্ট করতে পারেন, ওইখান থেকে আপনি লভ্যাংশ পাবেন বা প্রফিট আসবে, আদারওয়াইজ আসবে না। আচ্ছা অনেক কিছুই বলে ফেললাম স্যার, আমরা এইটা ম্যাথটা সলভ করার চেষ্টা করি, যে দশমিক থেকে আমি বাইনারি করব কিভাবে। মনে রাখবেন, কোন একটা দশমিক সংখ্যা থেকে যদি আমি বাইনারি সংখ্যাতে রূপান্তর করতে চাই,
সেই যে বাইনারিতে রূপান্তর করার জন্য যেই দশমিক সংখ্যা দেওয়া থাকবে, যেই দশমিক সংখ্যাটা দেওয়া থাকবে সেটাকে এই যেই পদ্ধতিতে রূপান্তর করব তার বেস দ্বারা ভাগ করব। কি করব? বেস দ্বারা ভাগ করব। তার মানে এই দশমিক সংখ্যাকে আমি বাইনারি সংখ্যার বেস দ্বারা কি করব? ভাগ করব। একটা তথ্য লিখেন, আমরা লিখবো, একটা তথ্য লিখি। আমি একটু মুছে দিলাম, এটা একটু মুছে দিলাম, একটা তথ্য বলি তাই লিখেন। 135 কে আমরা করব, তাই না? এই যে মাত্রা আমি উঠাই নিলাম, 135 কে আমি রূপান্তর করব। তথ্য কি লিখবো? লিখেন, দশমিক থেকে বাইনারি করার সময়, দশমিক থেকে বাইনারি করার সময় প্রদত্ত দশমিক সংখ্যাকে সেই বাইনারি সংখ্যার বেস দ্বারা ভাগ করতে হয়। দেখেন আমি যে ফরম্যাটটা বলেছি, আমি বলেছি কি দশমিক থেকে যখন আমি বাইনারি করব, যেই দশমিক সংখ্যাটা দেওয়া থাকবে তখন এই দশমিক সংখ্যাকে এই বাইনারি সংখ্যার বেস দ্বারা তাকে কি করব? ভাগ করব। একটু লিখেন তো এটা, মানে যেই ফরম্যাটে আমি করব বা কি করতে হবে সেটাই লিখেন। পাগল ছাড়া সাধারণত সবার মেধা সমান। স্যার পাগলেরও মেধা আছে স্যার, আপনার থেকে ভালো থাকতে পারে। মেধা তো সবারই সেম, তাই না? আপনার মেধা সবগুলাই সবারই সেম বলা যায়, আপনাকে শুধু পরিশ্রমী হইতে হবে। মেধাটাকে যদি খাটাইতে পারেন তাহলেই ওইখান থেকে কিছুটা ভালো কিছু করা সম্ভব। পরিশ্রমী হইতে হবে এক কথায়। একটু লিখিত এটা স্যার, যে আমরা দশমিক থেকে যখন বাইনারি করতে চাইবো তখন আমি কি করব, কিভাবে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করব। আমি বলেছি দশমিক থেকে যখন বাইনারিতে রূপান্তর করব তখন সেই দশমিক সংখ্যাকে সেই বাইনারি সংখ্যার বেস দ্বারা ভাগ করব। লিখেছি তাই না? আসেন আমরা একটু মুছে দিব, বোর্ডটা মুছে দিয়ে আমরা ম্যাথটা সলভ করি। একটু আসেন আমরা ম্যাথটা সলভ করার চেষ্টা করি। কিভাবে আমরা যে পদ্ধতির কথা বললাম সেই পদ্ধতিতে করার চেষ্টা করব। দেখেন আমি দশমিককে ভাগ করব তার বেস দ্বারা, তার মানে এই 2 দ্বারা আমি এটাকে ভাগ করব, তাই না? এই পদ্ধতিতে ভাগের করার কোনো সিস্টেম এইখানে নাই, মানে এই পদ্ধতিতে ভাগ করা যাবে না। নরমালি আমরা যে পদ্ধতি আমরা ভাগ করা শিখেছি সেটাকে বলা হয় ইউক্লিডীয় পদ্ধতি, এটাকে বলা হয় ইউক্লিডীয় পদ্ধতি। এই যে পদ্ধতির কথা বললাম সেটা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি। এই ইউক্লিডীয় পদ্ধতিতে ভাগ করার কোনো সিস্টেম এইখানে নাই। আমরাকে নরমালি ভাগ করতে হবে যেইভাবে আমরা লসাগু বের করতাম। দেখেন এইরকম ভাবে লসাগু বের করতাম, কতগুলো সংখ্যা দিয়ে লসাগু বের করতাম না যেইভাবে, সেই ফরম্যাটে আপনাকে ভাগ করতে হবে। আসেন আমরা একটু ভাগ করি। আমরা এই যে 135 এর কথা বলেছি, আচ্ছা একটু এই পাশে লিখি। 135 কে আমি কি দিয়ে ভাগ করবো? এই যে 2 দ্বারা ভাগ করবো। 135 কে ভাগ করলে দেখেন আসে হচ্ছে নরমালি এইটা আসে, এখানে 6 দুগুণ 12, 7 দুগুণ 14, 67.5। তার মানে 67 হইলে এখানে একটা 1 অবশিষ্ট থাকে। তারপরে 2 দ্বারা যখন 135 কে ভাগ করবো তখন হয় 67 এবং 1 অবশিষ্ট থাকে। সেই অবশিষ্টটাকে ডানে এইভাবে মাইনাস দিয়ে ডাইনে লিখতে হয়। যেটা অবশিষ্ট থাকবে ভাগ করার পর, যেটা অবশিষ্ট থাকে সেটাকে ডানে লিখতে হয়। কিভাবে অবশিষ্ট থাকে দেখেন, এটা ভাগটাকে দেখাই দিই আপনাদের, অনেকেই বুঝবে না স্যার কিভাবে অবশিষ্ট থাকে। এই দেখেন 6 দুগুণে 12, 1, এই যে 5 নামলো, 7 দুগুণে কত? 14। এই যে একটা অবশিষ্ট কত থাকলো? 1। তার মানে 2 দিয়ে ভাগ যখন 135 কে করলাম, ভাগফল হচ্ছে এইটাই যে লিখলাম, এবং যেটা অবশিষ্ট থাকলো সেটাকে মাইনাস দিয়ে আমি সেইটা লিখবো। এইটা হচ্ছে প্রসেস। এরপরে এইটাকে এই 67 কে আমি 2 দ্বারা আবারও ভাগ করবো। 67 কে ভাগ করলে দেখেন আসে 33.33, তাই না? এবং আরো একটা অবশিষ্ট 1 থাকে, এটাকে আবারও লিখবো এইভাবে। এরপরে 33 কে আবার 2 দ্বারা যদি ভাগ করি আসে হচ্ছে 16 দুগুণ 32, অবশিষ্ট 1। এরপরে 16 কে আবার 2 দ্বারা ভাগ করব, আসবে 8 দুগুণ 16, অবশিষ্ট কিছু থাকে না। যখন অবশিষ্ট কিছু থাকবে না তার ডানে কি লিখবো? বিয়োগ দিয়ে শূন্য লিখবো, মানে অবশিষ্ট নাই মানে কত আছে? শূন্য আছে। 8 কে আবার 2 দ্বারা ভাগ করেন, 4 দুগুণে 8, অবশিষ্ট নাই, শূন্য। আর কে আবার 2 দ্বারা ভাগ করলেন, 2 দুগুণ 4, অবশিষ্ট নাই, শূন্য। 2 কে 2 দ্বারা ভাগ করলে 1 1 2 1 কে 2, অবশিষ্ট নাই, শূন্য। এবার এই 1 কে আবারও 2 দ্বারা ভাগ করতে হয়,
এই 1 কে 2 দ্বারা ভাগ করলে দেখেন ছোট সংখ্যাকে বড় সংখ্যা দ্বারা ভাগ করলে দশমিক আসে, এখানে আমার দশমিক আসবে না। আমরা কি করব, এটা যদি ছোট সংখ্যা এরকম ভাগ করতে করতে লাস্টে ছোট সংখ্যা আসবে, যেখানে আমি এইখানে বসাবো শূন্য, এইটা যেটাকে ভাগ করছি সেটাই অবশিষ্ট লিখব। যখন ছোট সংখ্যা আসবে, ছোট সংখ্যাকে বড় সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না, যেখানে ভাগফল বসাবো শূন্য, এখানে 1 থাকুক, আমি ভাগফল কত বসাবো শূন্য, এবং এখানে যেটাই থাকবে সেটা অবশিষ্ট লিখবো টান দিয়ে। এটা কি বুঝছেন কিনা জানান তো স্যার একটু। এই যে প্রক্রিয়া যেটা করলাম, এই প্রক্রিয়া কি বুঝলেন কিনা? এই যে প্রক্রিয়াটা বুঝলেন কিনা বলেন তো স্যার, প্রক্রিয়া কি বুঝলাম? আচ্ছা, যদি বুঝে থাকি, এবার আসেন আমাদের ম্যাথ তো মোটামুটি আমরা ক্যালকুলেশন করলাম, এইবার রেজাল্ট আসবে কিভাবে, তাই না? মনে রাখবেন, এই যে শেষের যেটা অবশিষ্ট, এই এদের কি সবগুলোকে অবশিষ্ট না, এই ডানের গুলো সবই অবশিষ্ট, যেটা শেষের অবশিষ্ট থাকে এটাকে বলা হয় MSB। এটাকে কি বলা হয়? এবং প্রথম যেটা অবশিষ্ট আসে সেটাকে বলা হয় LSB। তার মানে যেটা শেষের অবশিষ্ট থাকে সেটাকে বলা হয় MSB, এবং যেটা উপরের প্রথম অবশিষ্ট তাকে আমরা বলি LSB। এই যে MSB বলতে কি বোঝায়? M হচ্ছে মোস্ট, M এ মোস্ট, S এ হচ্ছে সিগনিফিক্যান্ট, মোস্ট সিগনিফিক্যান্ট, B তে বিট। তার মানে MSB বলতে বোঝানো হয় সবচেয়ে বড় বিট, এবং LSB কি? L তে হচ্ছে লেস্ট সিগনিফিক্যান্ট বিট। তার মানে MSB হচ্ছে সবচেয়ে বড় বিটকে MSB বলি, বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট, বা সবচেয়ে বড় বিট, এবং LSB কে আমরা বলি লেস্ট সিগনিফিক্যান্ট বিট, বা সবচেয়ে ছোট বিট। লিখেন তো, একটু লিখে নেন তো, ম্যাথটা উঠাই নেন এবার। যদি ম্যাথটা উঠানো হয়ে থাকে আমরা রেজাল্ট লেখার চেষ্টা করবো, একটু ম্যাথটা উঠাই নেন, বা বুঝলেন কিনা, বুঝে উঠানছেন কিনা। MSB হচ্ছে সবচেয়ে নিচেরটাকে বলা হয় MSB, এর সবচেয়ে উপরের প্রথম অবশিষ্টটাকে বলা হয় LSB। এবার আসেন, যেটা আমাদেরকে অ্যান্সার লিখবো কিভাবে, অ্যান্সার আমাকে লিখতে হয় নিচ থেকে উপরে চাইতে হয়, অর্থাৎ MSB থেকে LSB পর্যন্ত নিতে হয়। কিভাবে? আমি নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত যাব, নিচ থেকে শুরু করে কোন পর্যন্ত? উপর পর্যন্ত, অর্থাৎ অবশিষ্ট যেটা নিচেরটা MSB থেকে শুরু করে LSB পর্যন্ত যাব। তার মানে এই 135 কে যদি আমি অ্যান্সার লিখতে চাই, এইটা সমান আসে কত? নিচেরটা কত? 1, পরে দেওয়া আছে দেখেন 1 2 3 4, চারটা শূন্য, মানে 4টা শূন্য, এরপরে 1 1 1, 3টা 1, এই যে 3টা 1। এইটাই হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট, আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। কথা কি বুঝেছি কিনা জানাই তো এবার। বুঝলাম কিনা, ম্যাথটা বুঝলাম কিনা? ওকে, ঠিক আছে স্যার। তাহলে আমরা দশমিক থেকে যদি বাইনারিতে রূপান্তর করতে দেয়, আশা করা যায় একটা করতে দিব। স্যার এখানে তো করতে দেওয়ার সময় তো থাকবে না স্যার। আসেন, এই দশমিক থেকে বাইনারি যে পদ্ধতিটা আমরা শিখলাম, আর একটা পদ্ধতি শিখবো। দশমিক থেকে বাইনারি করার আর একটা পদ্ধতি আপনাদেরকে শেখাবো, যেইটা আপনার কাছে সহজ মনে হবে সেইটাই অ্যান্সার, সেইভাবে অ্যান্সার করার চেষ্টা করবেন। এইটা একটা পদ্ধতি শিখলাম, এই দশমিক থেকেই আবার বাইনারিতে রূপান্তরের আর একটা পদ্ধতি শিখবো। আসেন আর একটা পদ্ধতি আমরা শিখি। আর একটা পদ্ধতি আমরা শিখব। কিভাবে পদ্ধতিটা ধরে নিলাম আমি, এখানে বলা আছে 120, এটা হচ্ছে দশমিক, এখান থেকে আপনাকে
বাইনারিতে রূপান্তর করতে দিবেন। অনেকেই শর্টকাট বলে থাকেন এরকম, যে এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি বলে থাকেন। পদ্ধতিটা হচ্ছে এমনটা, এই যে দশমিক সংখ্যাটাকে আমি বাইনারিতে রূপান্তর করার চেষ্টা করব, সেই দশমিক সংখ্যাটাকে আমি ডানে লিখবো, এইভাবে লিখবো। এই যে 120 কে রূপান্তর করব না, এই 120টাকে আমি ডানে লিখলাম। লিখার পরে যেটা করব, এই 120কে আমি অর্ধেক করব। অর্ধেক করলে কত হয়? 60 হয়। 60টা তারপরে লিখবো। 60কে অর্ধেক করলে হবে 30, লিখলাম। 30কে অর্ধেক করলে হবে 15। 15কে অর্ধেক করলে হয় 7.5, 7.5 হয়, তাই না? এই 15কে অর্ধেক করলে হয় 7.5, আমি শুধু 7 লিখবো, দশমিকটাকে বাদ দিব। 7কে অর্ধেক করলে হয় 3.5, আমি শুধু 3 লিখবো, দশমিকটাকে বাদ দিব। 3কে অর্ধেক করলে হয় 1.5, তার মানে শুধু 1 লিখবো। এটা বুঝলেন? আমি বলেছি কোন একটা দশমিক সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তরের আরেকটা প্রসেস কি, এই দশমিক সংখ্যাটাকে আমি ডানে লিখবো, তার অর্ধেক লিখবো তারপরে। তার মানে 120-এর অর্ধেক হলো 60, 60-এর অর্ধেক 30, 30-এর অর্ধেক 15, 15-এর অর্ধেক 7.5, মানে 7.5, আমি শুধু 7 লিখবো, দশমিকটাকে ইগনোর করব। 7-এর অর্ধেক 3.5, শুধু 3 লিখবো। 3-এর অর্ধেক 1.5, শুধু 1 লিখবো। এটা বুঝলাম কিনা বলেন তো স্যার একটু? এই অর্ধেক করাটা কি বুঝলেন? এতটুকুই বুঝেছি আমরা। ওকে, এইবার আসেন যেটা করবেন সেটা হচ্ছে, দেখেন এই যে যতগুলা সংখ্যা আসছে অর্ধেক করার পরে, যতগুলা সংখ্যা এখানে পাইলাম, এখানে জোড় সংখ্যা আছে, তাই না? কিছু 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 সংখ্যা আছে জোড় এবং কিছু কিছু সংখ্যা আছে বিজোড়। কিছু কিছু আছে জোড় এবং কিছু কিছু কি আছে? বিজোড় আছে। যেখানে জোড় সংখ্যা আছে তার নিচে বসাবো আমরা 0। যেখানে জোড় সংখ্যা আছে তার নিচে কত বসাবো? 0 বসাবো। আর যেখানে বিজোড় সংখ্যা তার নিচে কত বসাবো? 1 বসাবো। এখানে দেখেন 120 জোড় সংখ্যা, তার নিচে কত বসাবো? বলছে 0। 60 কোন একটা জোড় সংখ্যা, এর নিচে 0। 30 জোড় সংখ্যা 0। 15 বিজোড়, তার নিচে 1। 7 বিজোড়, তার নিচে 1। 3 বিজোড়, তার নিচে 1। 1 বিজোড়, তার নিচে কত? 1। তাহলে আমরা আসলো কত রেজাল্ট দেখেন, এইটাকে যদি আমি এখানে ব্র্যাকেট দিয়ে দিই, বেজ লিখে দিব, অ্যান্সার শেষ। তার মানে এইটাকে করলে আসলো কত? 4টা 1, তারপরে 3টা 0। মানে 120কে যদি আমি ভাঙতে চাই তাহলে আসবে কত? এইটা। বুঝলাম কিনা বলেন? জোড় সংখ্যার নিচে কত বসাবো? 0 বসাবো। যেটা বিজোড় তার নিচে কত বসাবো? 1 বসাবো। এবং বসে ওইটাকে ওইখানেই ব্র্যাকেট দিয়ে দেন, আর উল্টা পাল্টা করার দরকার নেই, এমএসবি এলএসবি বলে কিছু না, ওইটাই ব্র্যাকেট দিয়ে ওইটাই অ্যান্সার। আপনার কাছে যেইটা সুবিধা মনে হবে, আগের পদ্ধতি বা এই পদ্ধতি, যেই পদ্ধতিতে করতে মন চাইবে আপনি সেই পদ্ধতিতেই করবেন। বুঝলাম কিনা? এটা আচ্ছা, ঠিক আছে স্যার। এইবার আসেন আরেকটা ভাবে মনে রাখতে পারেন, জোড় আর বিজোড়। তো ধরে নেন এমন যদি হয়, আপনি ধরেন বিয়ে করছেন, মানে আপনার জোড়া পূর্ণ হয়ে গেছে, আর আপনার বিয়ে করার দরকার আছে, তার মানে এই যে আপনি বিবাহিত, তার মানে আপনার আর বউয়ের দরকার না, ওয়াইফের দরকার না, তাই না? আর যারা বিয়ে করে না তার মানে সিঙ্গেল না, তার মানে সিঙ্গেল, মানে যারা বিয়ে করে না বিজোড় না, তারা সিঙ্গেল না, তার মানে তাদের নিচে 1। আর যারা বিয়ে করে ফেলছে তার নিচে কত? তার বিয়ে করার দরকার নাই। মুছে দিলাম। আপনাদের যেটা বাসায় করবেন, দশমিক থেকে, অর্থাৎ দশমিক থেকে আমরা বাইনারি শিখলাম, ডেসিমাল থেকে বাইনারি শিখলাম। ডেসিমাল থেকে যদি অক্টাল করতে চাই, অথবা ডেসিমাল থেকে যদি আমি হেক্সা করতে চাই, প্রসেস একটাই। আমি দেখেন দশমিক থেকে বাইনারি করার সময় বাইনারির বেস দ্বারা তারা আমি ভাগ করেছিলাম। দশমিক থেকে অক্টাল করতে গেলে এই অক্টালের বেস দ্বারা তাকে ভাগ করব। দশমিক থেকে হেক্সা করতে গেলে সেই হেক্সার বেস দ্বারা ভাগ করব। প্রসেস একটাই, ভাগ করে অবশিষ্ট যা থাকবে ডানে লিখবো, এবং লেখার পরে নিচ থেকে উপর পর্যন্ত যে অ্যান্সার লিখে ফেলবো। বাসায় পারবেন নাকি করে দিব? এই পারবেন এটা করতে? বাকিগুলা স্যার করে তো, সেটা তো, ওইটা তো অন্যায় হয়ে যায় না? মানে আপনি একটা নিয়ে সন্তুষ্ট লিখে দুইটার দরকার আছে? বাসায় একটু এইটা আমি আর করে দিলাম না, এটা প্র্যাকটিস করবেন। যদি কখনো আশা করা যায় যদি না পারেন তখন বলবেন, আমি কোন একটা ক্লাসের ফাঁকে সেটা করে দিব।
পারবেন, একই প্রসেস। দশমিক থেকে বাইনারি যে প্রসেস শিখেছিলাম 2 দিয়ে ভাগ, পরের গুলাও একই প্রসেস। অক্টাল করলে 8 দ্বারা ভাগ, হেক্সা করলে 16 দ্বারা ভাগ, এবং অবশিষ্ট গুলাই অ্যান্সার লিখবো নিচ থেকে উপরে, শেষ। এবার আসেন আমরা বাইনারি থেকে শিখবো। লিখেন বাইনারি টু ডেসিমাল। আমরা বাইনারি থেকে দশমিক শিখবো। লিখেন বাইনারি টু ডেসিমাল। বাইনারি থেকে দশমিক শিখবো। এটার 2টা পদ্ধতি শেখাই দিব। একটা প্রথম যেটা মনে হবে সেটা মনে হবে, দেখেন 2টা পদ্ধতি শেখাবো। এই যে 2টা পদ্ধতি শেখাবো, যেটা আপনার কাছে সুবিধা মনে হয়। বাইনারি থেকে কি শিখবো? দশমিক শিখবো। বাইনারি ধরনের নামে একটা সংখ্যা লিখলাম, এরকম আমি লিখলাম 101111001। এইটা একটা বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যা থেকে আমি করব কি? দশমিক সংখ্যায় রূপান্তর করব। কি বলেছি? বাইনারি সংখ্যা থেকে আমি দশমিক সংখ্যায় রূপান্তর করব। দেখেন এই যে বাইনারি সংখ্যা যেটা দেওয়া আছে, এখানে অনেকগুলো বিট আছে না? এই বাইনারি সংখ্যাতে কতগুলো বিট আছে বলতে পারেন? স্যার যে বাইনারি সংখ্যাটা লিখছি এখানে বিট সংখ্যা কয়টা? কয়টা বিট আছে বাইনারি সংখ্যাতে? আচ্ছা করে দিব স্যার, ইনশাআল্লাহ। আগে এটা শেষ করি। 8টা বিট। দেখেন তার মানে ওইখানে বাইনারিতে কয়টা বিট আছে? 8টা বিট আছে। প্রথম কাজ, আপনি কি যদি বাইনারি থেকে দশমিক করতে চান, এখানে কয়টা বিট আছে সেটা আপনাকে কাউন্ট করতে হবে। তার মানে আমি কাউন্ট করে নিলাম কয় বিট? 8 বিট। কয়টা বিট আছে কাউন্ট করব আমরা? 8 বিট আছে, এটা আমরা কাউন্ট করে নিলাম। এইবার যেটা কাজ আপনার, সেটা হচ্ছে প্রথম যে বিটটা থাকবে সেই বিটটা আপনাকে লিখতে হবে। তার মানে প্রথম বিট আমি লিখলাম। এরপরে এই যে বাইনারি করছি না, বাইনারি থেকে করলাম না, তার মানে বাইনারির বেস কত? 2। প্রথম বিট লেখার পরে এই বাইনারির বেস ওই বিটের সাথে আমি গুণ দিব। প্রথম যে বিটটা থাকবে সেই বিটটা লিখলাম। এটা লেখার সাথে সাথে তার বাইনারির বেস যেটা থাকবে সেই বেসটা তার সাথে কি করলাম? গুণ করলাম। এবং এবার দেখেন যতগুলা বিট আমি কাউন্ট করেছিলাম, কয়টা কাউন্ট করেছিলাম? 8টা বিট আমি কাউন্ট করেছিলাম। 8 এর 1 কম কত হবে? 7। মানে যতগুলা বিট আমি কাউন্ট করেছিলাম তার একটা কম কত হবে? 7 হবে। ওই 7টা এই বাইনারির বেজের উপর আমি পাওয়ার বসাবো। দেখেন বুঝছেন কিনা? আমি একটু লিখে দিই কি করছিলাম। বিট, তার মানে যেই বিটই বসান সেই বিট, তার মানে প্রথম বিট বসাইছিলাম বিট ইনটু বেজ। বিটের সাথে দেখেন এই প্রথম বিটের সাথে আমি বাইনারির বেসটাকে গুণ দিয়েছি বিটের সাথে বেস গুণ দিয়েছি। এই বেজের উপর আমি পাওয়ার বসাবো। পাওয়ার কত হবে? যত বিট আমি কাউন্ট করব এই কাউন্টের থেকে 1 কম, তার মানে কাউন্টিং, তার মানে যত আমি বিট কাউন্ট করেছিলাম এর থেকে 1 বিয়োগ করব। বিয়োগ করে যা হবে সেটাই তার উপর পাওয়ার বসাবো। বুঝলেন কিনা বলেন তো? তারপর প্রথম বিট লিখেছি, তার সাথে সেই বাইনারির বেসটা তাকে আমি গুণ দিয়েছি, এবং তার উপর পাওয়ার কত বসিয়েছি? যতগুলা বিট আমি কাউন্ট করেছিলাম তার 1 কম। বুঝলাম কিনা বলেন তো? প্রথম বলেছিলাম যে আসেন স্যার অনেকেই করে ফেলছেন, এটা পারবেন, যারা পারছেন তারা করে ফেলছেন। তার মানে আমি আবারও একটু বলি। দেখেন আমি করেছিলাম কি, প্রথম হচ্ছে যতগুলা বিট আছে সেটা কাউন্ট করলাম 8টা বিট। এরপরে প্রথম বিট আমি লিখলাম, এর সাথে সেই বাইনারির বেসটাকে আমি গুণ দিলাম। এরপরে কি করলাম? যতগুলা বিট ছিল কাউন্ট করেছিলাম তার ঠিক 1 কম, তার উপর আমি পাওয়ার বসাইলাম। একটার জন্য হইলো, মাঝখানে প্লাস, পরের বিট কত? 0। ঠিক 2 দ্বারা গুণ করে বেস গুণ করব। এখানে প্রথমটাতের উপর যত বিট আমি বেস বসাবো তারপরে যত ডানা যাবে একটা করে কি হবে? পাওয়ার কমতে থাকবে। তার পরেরটাতে 6 হবে। এরপরে 1 ইন্টু 2 5 প্লাস 1 ইন্টু 2 4, 3টা 1 1 2। এরপর আবার আছে কি 1 ইন্টু 2 3 প্লাস 0 ইন্টু 2 স্কোয়ার প্লাস 0 ইন্টু 2 1 প্লাস 1 ইন্টু 2 0। দেখেন তার মানে 7 থেকে শুরু করে 0 পর্যন্ত গেছে, 8টা পর্যন্ত যাই নাই। এইভাবে আমি লিখলাম। লিখার পরে এবার কাজ কি? 2 এর উপর পাওয়ার 7 হইলে কত হয় আমি জানি। 2 এর উপর পাওয়ার যখন আমি 7 বসাবো তখন তার মান হবে 128। এখানে শূন্যের সাথে গুণ আছে, তার মানে এটা গুণ করারই দরকার না, এটা আলটিমেট 0 হবে। 2 এর উপর পাওয়ার যখন 5 হবে তখন হবে কি?
64, সরি 32, 32। এরপরে 2 এর উপর পাওয়ার 4 হলে কত হয়? 16 হয়। 2 এর উপর 3 হলে কত হয়? 8 হয়। এইটার দরকার নাই, তার মানে এটা শূন্য। পরেরটারও দরকার নাই, এটাও শূন্য। কোনো কিছুর ওপর, কোনো সংখ্যার উপর পাওয়ার যখন শূন্য হয় তার মান হয় 1। মনে রাখবেন, কোন সংখ্যার উপর পাওয়ার যদি শূন্য বসাই তার মান হয় 1। তার মানে 1 আর 1 গুণ করলেও কত হবে? 1 হবে। এইবার এটাকে যোগ করলে আমরা যেই রেজাল্ট পাবো সেটাই হচ্ছে বাইনারি থেকে দশমিক। দেখেন তো একটু বুঝলেন কিনা এবার? লাস্ট পাওয়ার 0 আসবে স্যার। এক কথায় লাস্টের পাওয়ার শূন্য থাকবেই। আপনার যতগুলা বিট থাকবে তার একটা পাওয়ার একটা কম পাওয়ার বসানোর পরে আস্তে আস্তে যত দিন যাব তত একটা কি করবেন? কমাইতে থাকবেন। এবং শেষ পর্যন্ত গেলে ও বোর্ডের বাইরে চলে গেছিল। আচ্ছা, এখন এইটাকে যোগ করলে কত হবে সেটাই অ্যান্সার। যোগ করলে যেটা হবে সেটাই কি অ্যান্সার। বুঝলাম এটা? হয়েছে স্যার? ওকে, এইটার দেখেন, এইটার একটা সহজ পদ্ধতি শেখাই। এই সহজ, এবারের সহজ পদ্ধতি শেখাই স্যার। এই সহজ পদ্ধতি শিখলে আপনি এটার মনেই করবেন না, কখনো মনেই করতে চাইবেন না। এবার সহজ পদ্ধতি শেখেন, দেখেন, আর এইটা আপনি করবেনই না কখনো। এবার যে সহজ পদ্ধতি, এইটাকে যে সহজ পদ্ধতিতে আপনারা শেখাবো সেইটা শিখলে আপনি এইটা যেটা করলেন এইটার কখনোই করতে চাইবেন না। দেখেন কিভাবে করি এটা। কিভাবে সহজ পদ্ধতি? এই ধরেন এইটাই চিন্তা করলাম, এইটা থেকে আপনাকে দশমিক বের করতে হবে, তাই না? এই বাইনারিটাকে আমি একটু লিখি, এইভাবে একটু স্পেস দিয়ে দিয়ে লিখলাম এইটা, তাই না? এইটা, এটা লিখার পরে যেটা করব, এই যে সেটা কি ডানের বিট না? একদম শেষের যে বিটটা থাকবে তার নিচে আমি 1 বসাবো। মনে রাখবেন, শেষের যে বিটটা থাকবে তার নিচে কত বসাবো? 1 বসাবো। এখানে 1 থাকলেও তার নিচে 1 বসাবো, যদি লাস্টেরটা শূন্যও হয় তার নিচেও কত বসাবো? 1 বসাবো। তার মানে শেষের যে বিটটা থাকবে তার নিচে কত বসাবো? 1 বসাবো। সেটা শূন্য থাকলেও 1 বসাবো তার নিচে, 1 থাকলেও তার নিচে কত? 1। এইবার এর নিচে আমি 1 বসাইছি, তার পরেরটাতে গেলে 1 এর দ্বিগুণ বসাবো। তার মানে 1 এর দ্বিগুণ কত? 2। মানে 1 এর ডাবল কত? 2। এর পরের বিটে গেলে 2 এর ডাবল কত? 4। 4 এর ডাবল কত? 8। 8 এর ডাবল কত? 16। 16 এর ডাবল 32। 32 এর ডাবল 64। 64 ডাবল 128। আমি কি বলেছি? একটু স্পেস দিয়ে লেখার পরে লাস্টের যে বিটটা তার নিচে 1 বসাবো, তারপরে যত বামে চলে আসবো তার ডাবল বিট করে ডাবল ডাবল করে বসাবো। তার মানে 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর 16, 32, 64, 128, 256, 512, 1024, এইভাবে চলতে থাকবে। কথা কি বুঝলাম? এই এতটুকু কি বুঝলেন কিনা বলেন তো স্যার? এই যে যেটা বসাইলাম এটা কি বুঝলেন যে কেন কিভাবে বসাইলাম? এটা কি বসানো বুঝছেন কিনা বলেন তো? এইবার আসেন, যেটা করব সেটা হচ্ছে এবারে যে বসানোর পরে এই যে শূন্যর যে পজিশন গুলা ছিল সেইটাকে আমি বাদ দিব। শূন্যের পজিশন গুলা কি করব? বাদ দিয়ে দিব। আর একের যে পজিশন গুলা ছিল সেইগুলাকে আমি যোগ করে ফেলবো। শূন্যগুলাকে কি করব? বাদ দিব। আর একের পজিশন গুলাকে যোগ করব। তার মানে একের পজিশন দেখেন, এখানে 128, এখানে 32, এখানে 16, এখানে 8, এখানে 1। এই তিনটা যোগ করলে যেটা রেজাল্ট হবে সেটাই আপনাদের অ্যান্সার। কথা কি বুঝলেন কিনা বলেন তো এইবার? আগেরটাও কি, আগের তুলনায় এইটা কি সহজ? শূন্যর পজিশন গুলাকে বাদ দিয়ে দিব, আর একের যে পজিশন গুলা ছিল সেইগুলাকে আমি যোগ, একের নিচে যা ছিল সব যোগ করব, শূন্যের নিচে যা আছে সেইগুলাকে বাদ দিয়ে দিব। শূন্যের নিচে যা থাকবে সেইগুলাকে বাদ দিব, আর একের নিচে যা থাকবে সেইগুলাকে কি করব? যোগ করে ফেলবো, রেজাল্ট হয়ে যাবে। বলেন তো স্যার, আগেরটা সহজ নাকি এইটা সহজ?
কোনটা সহজ মনে হইলো আপনার কাছে? ওকে, ঠিক আছে স্যার। আচ্ছা, এটা বুঝেছি আমরা, আশা করা যায় তো পরীক্ষায় যদি আসে, আশা করা যায় পেরে আসবেন। আগের ওপরেরটাও কঠিন স্যার, সবই সহজ স্যার। আপনি যদি বুঝেন সবগুলাই সহজ স্যার। আগেরটা আর এইটারটা না স্যার, সবগুলাই সহজ। ম্যাথ, ম্যাথ যদি আপনি ধরতে পারেন, বেসিক যদি জানেন বা বেসিক যদি ধরতে পারেন, ম্যাথ কঠিন না। ম্যাথের মতো সহজ সাবজেক্টই নাই। আমরা ভয় করি, আমরা নর্মালি ভয় করি, আমরা এইটা চিন্তা করি যে আমি কি পারবো। মানে আপনি যখন এইটা চিন্তা করেন আমার দ্বারা কি সেটা সম্ভব বা আমি পারবো কিনা, তখনই আপনার ভয়টা চলে আসবে, আপনি সেটা করতে চাইবেন না। আমরা প্র্যাকটিস না করে করে আমরা ভয় করি, আমরা ম্যাথ করতে চাই না, কারণ পারি না, চিন্তা করেন পারেন না, এই কারণে ওইটা আর করেনি না। বাট যদি এইটা মনে করতেন না আমার দ্বারা সম্ভব, আমি করব, আপনি চেষ্টা করেন, প্র্যাকটিস করেন, দেখবেন আপনার সেটা সম্ভব। বাট আমরা ভয় করি, আগে ভয় করে ওইটা করি না, না করার জন্য আমাদের কাছে কঠিন মনে হয়। বাট ম্যাথ আসলেই সহজ। অন্যান্য সাবজেক্টের তুলনায় ম্যাথ আসলেই, আপনি বাংলাদেশ বিষয়গুলি পড়তে চান, আপনি আন্তর্জাতিক বিষয়গুলি পড়তে চান, এত তথ্য, এত সাল, এত তথ্য আপনি মুখস্থই করতে পারেন না। বাট তারপরে মনে করেন পড়া হয়তো ওটা মুখস্থ করা, তার মানে মনে করে সহজ মনে হয়, বাট ওইটাই সবচেয়ে কঠিন। আর ম্যাথ, যেগুলা ম্যাথ, তারপর সায়েন্স, আইসিটি বলেন, তারপরে হচ্ছে গ্রামার বলেন, এইগুলো সহজ। এইগুলা রুলস জানলেই সহজ। বাট ওইগুলাতে রুলস না, এগুলো সরাসরি মুখস্থ, তার মনে হয় যে সহজ। আসলে এইগুলা সহজ না স্যার, বাট ম্যাথমেটিক্যাল টার্ম গুলো আসলেই সহজ। কথা কি বুঝলাম? এবার আসেন আমরা শিখবো, আমরা এবার অক্টাল থেকে হেক্সাডেসিমাল শিখবো। হেডিং লিখবেন অক্টাল টু হেক্সা। অক্টাল থেকে হেক্সা। স্যার, বাংলা সাহিত্যের তুলনা, বাংলা সাহিত্যের মতো কঠিন সাবজেক্টই নাই। মানে বাংলা সাহিত্যের মতো কঠিন কিছুই নাই, এত কঠিন। আপনারা যদি খালি শুধু রবীন্দ্রনাথ যদি পড়তে দেয়, আপনি রবীন্দ্রনাথ পড়েও শেষ করতে পারবেন না, এত রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম আছে। মানে আপনারে প্রশ্ন যদি করে, আপনার বাবার ক্ষমতা নাই ওইখান থেকে আনসার করার। বাংলা সাহিত্যের মতো কঠিন কোন টপিক বা কোন সাবজেক্টই আমার কাছে মনে হয় না যে এর থেকে কঠিন আর কিছু আছে। আসেন আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমাল শিখবো। দেখেন, অক্টাল যদি আমি সংখ্যা বলি, এরকমটা বলিনি, যদি বলি, আচ্ছা আমি একটু বড় সংখ্যা দিয়ে বলি, আমি বললাম 4, 6, 7, 5, এইটা একটা অক্টাল সংখ্যা। এই অক্টাল সংখ্যা থেকে আমি করব কি, হেক্সাতে রূপান্তর করা শিখবো অক্টাল থেকে। এখন কথা হচ্ছে যে অক্টাল থেকে যদি আমি হেক্সাতে রূপান্তর করতে চাই, তাহলে যেটা আমাকে করতে হবে, এই অক্টাল সংখ্যাটার যে হেক্সা সরাসরি আমরা করব না। আমরা প্রথমত প্রসেসটা হচ্ছে এমনটা, যেই অক্টাল থেকে আমি যদি হেক্সাতে করতে চাই, প্রথমত অক্টাল থেকে আমাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তার মানে এই যে অক্টালটা দেওয়া থাকবে, এখান থেকে সরাসরি আমরা হেক্সা করব না, আমরা সরাসরি হেক্সা না করে এই অক্টাল থেকে আগে বাইনারিতে রূপান্তর করে নিব, এবং বাইনারিতে রূপান্তর করার পরে যেটা পাবো সেই বাইনারি থেকে তখন আমি হেক্সাতে রূপান্তর করব। কথা কি বুঝলাম? তারপর অক্টাল থেকে সরাসরি হেক্সাতে রূপান্তর না করে আমরা দুইটা স্টেপে কাজ করব। একটা, প্রথমত অক্টাল থেকে আগে বাইনারিতে রূপান্তর করে নিব, এবং সেই বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব। দেখেন এইটা যদি কেন করতেছি, তার কারণ হচ্ছে স্যার দেখেন এখানে অক্টাল থেকে বাইনারি একটা প্রসেস আসছে। এই লিখছেন কিনা?
আচ্ছা স্যার, ফোন আসছে নাই স্যার, অনলাইনে একজন ফোন দিয়েছিল হঠাৎ করে। কারণ আমি ফোন নর্মালি হচ্ছে ফোন আমার হচ্ছে ফ্লাইট মোড করে দিয়েছি, কারণ যাতে আমার ফোনে কেউ না আসে। বাট মানে ফোনে পাই নাই, আমার এই হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে ফেলছে, এই কারণে নেটটা একটু মানে ইয়ে হয়ে গেছিল আর কি। যাই হোক, আচ্ছা আমি কি বলেছি দেখেন, আমি আরেকটা বার বলি। অক্টাল থেকে যখন আমি হেক্সাডেসিমালে রূপান্তর করতে চাইবো, সরাসরি অক্টাল থেকে হেক্সাডেসিমাল না করে আমরা করব কি, আগে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করব এবং সেই বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব। তাতে সুবিধা কোথায়? সুবিধা হচ্ছে এইখানে আমি অক্টাল থেকে বাইনারি শিখতে পারবো এর মধ্যেই, এবং বাইনারি থেকে হেক্সাডেসিমাল যে পদ্ধতিটা আছে সেইটা এর মধ্যেই আমি শিখতে পারবো। তো এটা লিখছি কিনা বলেন তো স্যার, এই স্টেপটা কি কি স্টেপ অনুসরণ করব লিখছেন কিনা? ওকে ঠিক আছে স্যার, এবার আসেন আমরা ম্যাথটা শুরু করি। মুছে দিলাম এতটুকু। এই যে অক্টাল থেকে হেক্সা করার জন্য দেখেন, আমি এখানে বলতে পারেন স্যার এখানে অক্টালের কয়টা বিট আছে, এখানে কয়টা বিট আছে অক্টালের বলেন তো? অক্টাল যে সংখ্যাটা লিখছি এখানে কয়টা বিট আছে? অক্টাল যেটা আমরা লিখছি এখানে কয়টা বিট আছে বলতে পারেন? অনেকেই অ্যান্সার করে ফেলছেন অলরেডি, হেক্সা অ্যান্সার করে ফেলছেন। আসেন আবার এখানে 4টা বিট আছে। অক্টালের কয়টা বিট আছে স্যার? 4টা বিট আছে, আমরা দেখে নিলাম। এইবার কথা হচ্ছে এই 8টা বিট কোথায়? কাজী রায়হান 8টা কেন স্যার? 8 কেন? এখানে 4টা বিট আছে তাই না? এই অক্টাল থেকে যখন আমি বাইনারিতে রূপান্তর করব, প্রথম কাজকে অক্টাল থেকে আমি বাইনারিতে রূপান্তর করব। এই অক্টাল থেকে বাইনারিতে রূপান্তরের জন্য অক্টালের প্রত্যেকটা বিটের পরিবর্তে বাইনারির 3টা বিট বসাবো। কয়টা বিট বসাবো বলেছি? অক্টাল থেকে যখন আমি বাইনারিতে রূপান্তর করব, একটা অক্টালের পরিবর্তে বাইনারির 3টা করে বিট বসাবো। আমি বলি একটু প্রসেসটা লিখে রাখেন। প্রসেস দেখেন, আপনারা যেটা করবেন, এই যে ম্যাথটা যেটা লিখছেন, ম্যাথের নিচে এরকম 2টা সমান চিহ্ন দেন। ম্যাথের নিচে এরকম 2টা সমান চিহ্ন দিয়ে নিচে লিখবেন, এইখানে লিখবেন, আমি যা বলি তাই লিখেন। লিখেন অক্টাল থেকে হেক্সা করার সময়, সরি অক্টাল থেকে বাইনারি, আগে বাইনারিতে রূপান্তর করছি না, তার মানে বাইনারি। তো অক্টাল থেকে বাইনারি করার সময় প্রতিটি অক্টাল বিট সমান, প্রতিটি অক্টাল বিট সমান বাইনারি 3 বিট বসাতে হয়। লিখেন, অক্টাল থেকে বাইনারি করার সময় প্রতিটি অক্টাল বিট সমান বাইনারি 3 বিট বসাতে হয়। অক্টাল থেকে বাইনারি করার সময় অক্টাল থেকে বাইনারি করার সময় প্রতিটি অক্টাল বিট সমান বাইনারি 3 বিট বসাতে হয়। লিখছি? তার মানে অক্টাল থেকে যখন আমি বাইনারিতে রূপান্তর করব, একটা অক্টাল বিটের পরিবর্তে বাইনারির 3টা করে বিট আমি বসাবো। তার মানে ওইখানে 4 বলা আছে, 4-এর পরিবর্তে বাইনারির 3 বিট বসবে, 6-এর পরিবর্তে বাইনারির 3 বিট বসবে, 7-এর পরিবর্তে বাইনারির 3 বিট বসবে, 5-এর পরিবর্তেও বাইনারির কয় বিট বসবে? 3 বিট বসবে। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? বুঝছি কিনা বলেন তো? ওকে, যদি বুঝে থাকি তাহলে এইটা একটু আমি মুছে দিলাম। এবার দেখেন, আমি অক্টালের পরিবর্তে আমাকে কয়েকটা জিনিস আপনি যদি মুখস্থ করতে পারেন, 2টা পদ্ধতিতে 2টা বিষয় আমি জানাবো। সেটা হচ্ছে দেখেন, আপনাকে কতগুলা সংখ্যার বাইনারি সংখ্যা আপনাকে মুখস্থ করতে হবে। যেমন 0 থেকে যেহেতু 15 পর্যন্ত আমরা জানি,
এই 0 থেকে 15 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার যদি আপনি বাইনারি ভ্যালু মুখস্থ রাখতে পারেন তাহলে আশা করা যায় আপনি সরাসরি বসাইতে পারবেন। যেমন আমি যদি বলি 0 বাইনারি হলো 0, 1 বাইনারি হলো 1, 2 বাইনারি 1 0, 3 বাইনারি 1 1, 4 বাইনারি 1 0 0, 5 বাইনারি 1 0 1, 6 বাইনারি 1 1 0, 7 1 1 1, 8 1 0 0 0, 9 1 0 0 1, এইভাবে কত পর্যন্ত যাব? 15 পর্যন্ত যদি আমি এইগুলা মুখস্থ করতে পারি তাহলে আশা করা যায় সরাসরি আমি এখানে ম্যাথে বসাইতে পারবো। এখন বিষয় হচ্ছে এইটা মুখস্থ করে কি থাকবে? হ্যাঁ থাকবে, যদি বারবার চর্চা করেন, বারবার প্র্যাকটিস করেন তাহলে আপনার মুখস্থ থাকতেই পারে। কিন্তু বিষয় হচ্ছে যদি আমি এইটা মুখস্থ না থাকে তাহলে কি করবেন? যদি আপনি দেখেন এখানে আমি মুখস্থ করে ফেললাম, ধরে নিলাম মুখস্থ করে ফেলছেন, তার মানে 4 আছে, এখানে 4 আছে, দেখেন তার মানে 4 এর পরিবর্তে কি আমি 1 0 0 বসাইতে পারি? বসাইতে পারি। 6 এখানে আছে, 6 এর পরিবর্তে 1 1 0 বসাইতে পারি? পারি। এখানে 7 আছে, 7 এর পরিবর্তে 1 1 1 বসাইতে পারি? পারি। এখানে 5 আছে, 5 এর পরিবর্তে 1 0 1 বসাইতে পারি? পারি। এখন বিষয় হচ্ছে যদি এইগুলো আপনার মুখস্থ না থাকে কি করবেন? অ্যান্সার করারই দরকার নাই, ম্যাথ আসলে ম্যাথ সলভ করার দরকার নাই, ওটা ফাঁকা রেখে চলে আসবো, তাই না? এখন বিষয় হচ্ছে যদি আপনি মুখস্থ না থাকে তাইলে কি করবেন? আপনার এটা মুখস্থ নাই, কি করব? আমি বাদ দিয়ে দিলাম। আমি ধরে নেন যেহেতু মুখস্থ নাই আপনি ম্যাথ অ্যান্সারই করবেন না, শেখারই দরকার নাই প্রসেস, তাই না? যদি মুখস্থ না থাকে একটা শর্টকাট বলে দেই, যেহেতু একটা অক্টালের পরিবর্তে বাইনারির 3 বিট আপনাকে বসাতে হবে, এই 3টা বিটের জন্য শর্টকাট মনে রাখবেন 1 2 4, এইটা মনে রাখবেন। 1 2 4 কিভাবে আসে আমি আপনারে বলি, কারণ আমি বলছি না একটা অক্টালের পরিবর্তে বাইনারির 3 বিট না, দেখেন বাইনারির 3 বিট আমি ধরে নিলাম বাইনারির 3 বিট, এইটা ধরে নিলাম 3টা বিট না, বাইনারি 3টা বিট পাশাপাশি বসছে। এখন এই বাইনারি থেকে যখন আমি দশমিক করেছিলাম, কিভাবে একটা শর্টকাট ফর্মুলা শিখিয়েছিলাম, বাইনারি থেকে যখন আমি দশমিক করেছিলাম আমি বলেছিলাম শেষের যে বিটটা থাকবে তার নিচে কত বসাবো? 1 বসাবো, তারপরের বিটটা তার ডাবল বসাবো, তারপরের বিটে তার ডাবল বসাবো, তার মানে কি 1 2 এবং 4 আসে না 3টা বিটের জন্য? দেখেন এই 3টা বিটের জন্য কিন্তু 1 2 এবং 4 আসে, এই কারণে বলেছি আমি শর্টকাট 3টা বিটের জন্য আমি মুখস্থ মনে রাখবো কি 1 2 এবং 4, এইটা আগে মনে রাখবো। তাহলে কি হবে? মনে রাখলে কি হবে স্যার? মনে রাখলে যেটা হবে, এখন দেখেন আপনাকে এখানে প্রথম বিট বলা আছে 4, আপনাকে প্রথম বিট কত? 4, 4 এর পরিবর্তে বসাবো না? বসাবো। তার মানে এখানে আপনাকে খুঁজতে হবে এখানে 4 আছে কিনা, এইখানে সরাসরি 4 আছে কিনা। এখানে দেখেন সরাসরি 4 উপস্থিত, যেহেতু 4 সরাসরি উপস্থিত আপনার 4ই করা লাগবে, তার মানে 4 এর নিচে বসাবো কত? 1 বসাবো। 4 তৈরি করার জন্য 2 আর 1 এর কোনো প্রয়োজন আছে? 4 তৈরি করার জন্য 2 এবং 1 এই দুইটার কোনো প্রয়োজন নাই, তার মানে এদের প্রয়োজন নাই, মানে এদের নিচে কত? 0। তাহলে 4 এর পরিবর্তে আমি বসাইতে পারি কত? 1 0 0। এরপরে দেখেন আছে 6, এখানে কি 6 সরাসরি উপস্থিত আছে? সরাসরি 6 কিন্তু উপস্থিত নাই। আমি চাইলে 6 তৈরি করে নিতে পারি। কিভাবে তৈরি করতে পারি? 4 এর সাথে 2 যোগ করলে 6 পাওয়া যায়, তার মানে যেই দুইটা যোগ করলে 6 পাবো, 4 নিচে আমি 1 বসাইছি, আর 1 এর কোনো প্রয়োজন হয় নাই, তার মানে এইটার নিচে 0। আমি আবারও বলি 6 তৈরি করার জন্য 4 এবং 2 এর প্রয়োজন হয়, যেই দুইটার প্রয়োজন হয় তার নিচে 1, যেইটার প্রয়োজন হয় না তার নিচে 0। তার মানে 6 এর পরিবর্তে আমি বসাইতে পারি কি 1 1 0। এরপরে দেখেন আছে 7, এখানে সরাসরি 7 উপস্থিত নাই, 7 আমাকে তৈরি করে নিতে হবে। দেখেন 4 এর সাথে 2 যোগ করলে হয় 6, 6 এর সাথে 1 যোগ করলে হয় 7, তার মানে 3টাই ব্যবহার হয়েছে, তার মানে 3টার নিচেই কত? 1 লিখলাম। এরপরে বলা আছে 5, 5 কত? 5 এখানে সরাসরি নাই, দেখেন 4 এর সাথে 1 যোগ করলে 5 হয়, মানে 4 আর 1 এর প্রয়োজন হয়, 2 এর কোনো প্রয়োজন হয় না, তার মানে নিচে 0। তাহলে 5 এর পরিবর্তে আমি বসাইতে পারি কত? 1 0 1। বুঝলেন? বুঝেছেন কিনা বলেন তো স্যার? এই প্রসেসটা কি বুঝলেন? তার মানে আমাকে অক্টাল থেকে বাইনারি করা কিন্তু শেষ।
অক্টাল থেকে বাইনারি করা কিন্তু শেষ। এবার শুধু কি বাইনারি করলে হবে? সেই বাইনারি থেকে আমাকে হেক্সাডেসিমাল করতে হবে স্যার। সেই বাইনারি থেকে কি শিখবো আমরা? হেক্সাডেসিমাল করতে হবে। মনে রাখবেন, আমি এইটা শিখলাম, আমি শর্টকাটটা কিন্তু মুছে দিলাম। এটা কি তুলনা উঠানো হয়েছে কিনা জানান তো। আমি শর্টকাটটা মুছে ফেলবো, এটা মুছে ফেলবো। যদি হয়ে থাকে আমি মুছে ফেলবো, হয়েছে কিনা বলেন তো। যদি লিখে থাকেন আমি মুছে ফেলবো এটা। ওকে, ডান। এই যে আমি মুছে ফেললাম এটা। এইবার আসেন যেটা করব, আমি শিখলাম কি, এইটা শিখলাম তাই না? অক্টাল থেকে বাইনারি শিখলাম। আমার লাগবে কোথায়? আমাকে হেক্সা শেখা লাগবে। মনে রাখবেন, অক্টাল থেকে বাইনারি করার সময় আমি বলেছিলাম অক্টালের একটা বিট সমান বাইনারির কয়টা বিট বলেছিলাম? অক্টালের এক বিট সমান বাইনারির কয়টা বিট বসিয়েছি? 3টা বিট বসিয়েছি। মনে রাখবেন, যদি আমি বলি এরকম যে বাইনারি থেকে যদি আমি হেক্সা করতে চাই, বাইনারির 4 বিট সমান হেক্সার 1 বিট। আমি কি বললাম? যদি বাইনারি থেকে আমি হেক্সা শিখতে চাই, তাহলে বাইনারির 4টা বিটের পরিবর্তে হেক্সার 1টা করে বিট আমি বসাবো। তার মানে আমি একটা তথ্য লিখে রাখবো এখানে। দেখেন, বাইনারি থেকে হেক্সা করার সময় বাইনারি 4 বিট সমান হেক্সা 1 বিট বসাতে হয়। লিখেন, বাইনারি থেকে হেক্সা করার সময় বাইনারি 4 বিট সমান হেক্সা 1 বিট বসাতে হয়। এই বোর্ড কি দেখা যায় না? এই ক্লিয়ার কি দেখা যায় না? ঝাপসা? আমার তো এখানে ক্লিয়ার দেখা যায়। আচ্ছা, আমি কি লিখছি? আমি বলেছি স্যার, বাইনারি থেকে হেক্সা করার সময়, লিখে রাখেন, বাইনারি থেকে হেক্সা করার সময় বাইনারি 4 বিট সমান হেক্সা 1 বিট বসাতে হয়। লিখেন, ওই যে যেটা সমান চিহ্ন দিয়েছে তার নিচে লিখবেন, যেখানে লিখছিলেন লিখেন, বাইনারি থেকে হেক্সা করার সময় বাইনারি 4 বিট সমান হেক্সা 1 বিট বসাতে হয়। বাইনারি থেকে হেক্সা করার সময় লিখেন, বাইনারি থেকে হেক্সা করার সময় বাইনারি 4 বিট সমান হেক্সা 1 বিট বসাতে হয়। বাইনারি থেকে হেক্সা করার সময় বাইনারি 4 বিট সমান হেক্সা 1 বিট বসাতে হয়। আমি মুছে দিলাম। এবার আমি করব কি, এরকম 4টা, ধরেন 1 2 3 4, এরকম 4টা বাইনারি পরিবর্তে একটা হেক্সা বসাবো। মানে এই 4টার পরিবর্তে একটা হেক্সা বসবে, আরেক 4টার পরিবর্তে আরেকটা হেক্সা বসবে, আরেকটা 4টার পরিবর্তে আরেকটা হেক্সা বসাবো। কথা কি বুঝছি? এবার আসেন, এবার প্রসেস হচ্ছে, আমাকে 4টা করে নিয়ে একটা করে গ্রুপ আমি তৈরি করতে পারি। 4টা করে বাইনারিকে নিয়ে আমি একটা করে গ্রুপে ভাগ করে দিব। কিভাবে ভাগ করব? মনে রাখবেন, গ্রুপ তৈরি করার সময় ডান দিক থেকে 4টা করে নিব। কোন দিক থেকে? প্রথম ডান দিক থেকে 4টা, তারপর থেকে 4টা, এবং তারপরের 4টা। এই যে 4টা করে আমি গ্রুপ তৈরি করে নিলাম। 4টা করে কি করলাম? আমি গ্রুপ তৈরি করে নিলাম। এবার গ্রুপ তৈরি করার পরে যেটা আমাকে করতে হবে, দেখেন, যদি আমি বলি এই ধরেন এই 2টা গ্রুপ নাই, শুধু এইটা গ্রুপ আছে, এটা কি বাইনারি না? এইটা বাইনারি। আমি যখন বাইনারি থেকে দশমিক করেছিলাম, দেখেন এইটা হচ্ছে, এইটা দেওয়া আছে তাই না? আমি এই বাইনারি থেকে যখন আমি দশমিক শিখেছিলাম, আমি কি বলেছিলাম? শর্টকাটে বলেছিলাম কি, শেষের যে বিটটা থাকবে তার নিচে কত বসাবো? 1 বসাবো, তারপরেরটাতে 2 বসাবো, তারপরেরটাতে 4 বসাবো, তারপরেরটাতে 8 বসাবো না? এরকম করে কি ডাবল ডাবল করে করে বলছিলাম? তার মানে এই গ্রুপের নিচে আমি এটা বসাতে পারি 1, এইটা 2, এইটা 4, এইটা 8। পরের গ্রুপেও ঠিক তাই, পরের গ্রুপের প্রথমটাতে 1 2 4 8, পরের গ্রুপে আমি 1 2 4 8 বসাইতে পারি।
কথা কি বুঝছেন? এটা বুঝেছেন কিনা বলেন তো স্যার। এইভাবে কি আমি বসাইতে পারি না পারি না? তার মানে আমি যেহেতু গ্রুপ তৈরি করে নিলাম, ডানের লাস্টের বিটের নিচে 1, তারপরে 2, তারপরে 4, তারপরে 8, এভাবে 3টা গ্রুপের নিচে নিচে আমি এটাকে বসাইলাম। 3টা বিটের নিচে আমি যদি বসাই থাকি, এইবার কথা হচ্ছে দেখেন, ওই যে বাইনারি থেকে যখন আমি ডেসিমাল শিখেছিলাম, এই শূন্যগুলাকে কি করেছিলাম? বাদ দিয়েছিলাম, একের নিচের গুলা কি যোগ করেছিলাম না? তাহলে বলেন তো স্যার, এই যে গ্রুপ, এই গ্রুপ সমান কত হবে মান? দেখেন এখানে শূন্য, এই দুইটা বাদ, এই দুইটা কি হবে? বাদ দিব। একের নিচে 8 আছে, একের নিচে 1 আছে, 8 আর 1 কত হয়? 9 হয়। তার মানে এই গ্রুপ সমান আমি লিখবো কি? 9। পরের গ্রুপে কি আছে দেখেন তো, এখানে শূন্য, শুধু এইটা বাদ, এই 3টা আছে না? তার মানে এখানে 8 আছে, এখানে 2 আছে, এখানে 1 আছে। 8 আর 2 10, আর 1 কত? 11। আমরা জানি 11-র পরিবর্তে আমাকে লিখতে হয় বি। 11-র পরিবর্তে কি লিখতে হয়? বি লিখতে হয় হেক্সাতে। পরেরটাও ঠিক তাই। দেখেন তো এখানে কত আছে? এইটাকে বাদ দিব। এখানে 8 আর 4 12, আর 1 কত? 13। 13-র পরিবর্তে কি লিখি আমরা? যদি দেখেন 10-এর পরিবর্তে এ, 11-র পরিবর্তে বি, 12-র পরিবর্তে সি, 13-র পরিবর্তে কি? ডি। এই যে 13-র পরিবর্তে আমি কি লিখলাম? ডি। এইটাই হলো আমাদের কাঙ্ক্ষিত হেক্সাডেসিমাল। বিষয় কি বুঝলেন কি না? তার মানে 9BD, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। ক্লিয়ার হয়েছেন? বলেন তো স্যার এবার ক্লিয়ার হয়েছে কিনা আর একবার। আচ্ছা, আর একবার বলে দিচ্ছি স্যার। আমি বলেছিলাম, দেখেন আমি বলেছিলাম, এই প্রথমে অক্টাল থেকে যখন আমি বাইনারি শিখেছিলাম, আমি বলেছিলাম একটা অক্টালের পরিবর্তে বাইনারির 3টা বিট বসবে, এবং 3টা বিটের জন্য আমি শর্টকাট শিখেছিলাম 1 2 4, যেখানে প্রত্যেকটা বিট, যেখানে যে বিট আছে সেখানে সরাসরি সেটা আছে কিনা, যদি থাকে তার নিচে, আর না থাকলে শূন্য। এইভাবে আমি তৈরি করে নিয়েছিলাম এরকম বাইনারি। বাইনারি তৈরি করার পরে বলেছিলাম কি, আমি করেছিলাম কি, হেক্সা যেহেতু কনভার্ট করব, আমি তথ্য লিখে দিয়েছিলাম 4টা করে বাইনারির পরিবর্তে 1টা করে হেক্সা বসাবো। তার মানে আমি 4টা করে বাইনারিকে নিয়ে একটা করে গ্রুপ তৈরি করেছিলাম, এবং গ্রুপ তৈরি করার শর্ত হচ্ছে ডান দিক থেকে 4টা করে নিয়ে নিয়ে আমাকে গ্রুপ তৈরি করতে হয়। গ্রুপ তৈরি করে ফেললাম। এইবার যেটা করা হয়েছিল, দেখেন একটা গ্রুপে, এই গ্রুপকে চিন্তা যদি করি, আমি বাইনারি থেকে যখন দশমিক শিখেছিলাম, এই লাস্টের যেটাই থাকুক তার নিচে 1 বসাই, তারপরে 2, তারপরে 4, তারপরে 1, এইভাবে প্রত্যেকটা গ্রুপের নিচে নিচে বসিয়েছিলাম এবং বসাইছি। বসানোর পরে কি বলেছি, এই প্রথম গ্রুপ সমান কত হবে, যেখানে আমি 2-এর শূন্যর প্রতিষ্ঠান গুলাকে আমি বাদ দিয়েছিলাম এবং 1-এর প্রতিষ্ঠান গুলাকে আমি যোগ করেছিলাম। যেখানে 1-এর প্রতিষ্ঠান গুলাকে যোগ করলে, এখানে 8 আর 1 যোগ করলে হয় 9, আমি লিখেছি 9 প্রথম গ্রুপ সমান। পরের গ্রুপে এইটা, এখানে হয় দেখেন 4, 4 আর 2 10, 10 আর 1 11, 11 আমরা লিখি না, 11 পরিবর্তে লিখি আমরা বি। এর পরের গ্রুপে এখানে দেখেন, এখানে আছে 8, এখানে আছে 4, 8 4 12, আর 1 কত? 13, 13 আমরা লিখি না, 13-র পরিবর্তে আমরা লিখি কত? ডি। এটাই আমাদের কাঙ্ক্ষিত হেক্সাডেসিমাল। কথা কি বুঝেছেন? জানাই তো এবার, বুঝলেন? হেক্সা অনেক কঠিন লাগতেছে স্যার। আপনারে কঠিন লাগলে তো হবে না, আপনারে শিখতে তো হবে। জি স্যার, সবসময় ডান পাশ থেকে আপনাকে গ্রুপ করতে হবে। 3টা হোক আর 4টা হোক, যেটাই আপনাদের বলুক, মানে হেক্সা হোক আর অক্টাল হোক, আপনাকে ডান দিক থেকে এই গ্রুপ তৈরি করতে হবে। অবশ্যই ডান দিক থেকে আসবেন। এই ডান দিক থেকে গ্রুপ করতে করতে বামে আসবো, সর্বদাই ডান দিক থেকে গ্রুপ করতে করতে আমি বামে আসবো। মুছে দিলাম। আজকে এতক্ষণ পর্যন্ত যতগুলা টেকনিক আপনাকে শিখাইলাম, সবগুলা টেকনিকই আপনি ধরে রাখবেন এবং আজকে বাসায় প্র্যাকটিস করে ফেলবেন। বই যদি বাসায় থাকে, বই ধরে ধরে প্র্যাকটিস করবেন, অথবা যে কোনো ম্যাথ আপনি নিজের মতো করে তৈরি করে নিয়ে প্র্যাকটিস করবেন। তার কারণ আজকে যেটা আপনি শিখেছেন, আজকে যদি আপনি প্র্যাকটিস করেন, আশা করা যায় সেইটা আপনি 100% আয়ত্ত রাখতে পারবেন। আর যদি আজকে প্র্যাকটিস না করেন, 2 দিন পরে যদি করতে চান, কিছু অংশ আপনি ভুলে যাবেন, আপনাকে আবার নতুন করে শিখতে হবে। এই কারণে বলেছি, আজকে যা শিখলেন আজকেই বাসায় প্র্যাকটিস করা শেষ করে ফেলবেন।
তা না হলে কিন্তু পারবেন না। এবং এখান থেকে প্রশ্ন একটা আসবে আশা করা যায়, এবং একটা প্রশ্ন অ্যান্সার করার জন্য আপনারা আজকেই প্র্যাকটিস করা শেষ করতে হবে, আদারওয়াইজ কিন্তু পারবেন না। তো আজকে এই পর্যন্তই আপনাদের সাথে ক্লাস। আগামী ক্লাসে দেখা হবে। আগামী কালকে হয়তো বা ক্লাস নিতে পারবো না আমি, এরপরে কোন একটা সময় আপনাদের সাথে যুক্ত হবে, ইনশাল্লাহ দেখা হবে ক্লাসে। ততদিন পর্যন্ত বা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।